কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন আমাকে এবং দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে জানাবেন যে সব কিছু ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। ওকে ভাইয়া? ওকে, সবাইকে ঠিকমতো শুনতে পাচ্ছেন? বলেন তো। ওকে, সব কিছু ঠিক আছে না? ক্লিয়ার আছে? অল ক্লিয়ার? ওকে ভাইয়া, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, 9টা 2 বেজে গেছে। আচ্ছা, তাহলে আমরা গতদিন দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই চ্যাপ্টার থেকে যে থিওরি প্রশ্নগুলো আসতে পারে এবং 4টা পদ্ধতিতে অবচয় কিভাবে ধরে এই বিষয়গুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। ওকে, আশা করি বাসায় সবাই প্রবলেমগুলো সলভ করেছেন এবং যথেষ্ট পড়াশোনা করেছেন, এতটুকু আশা রাখতে পারি নাকি? বাসায় কি পড়াশোনা করেছেন সবাই? বলেন, বাসায় কি সবাই পড়াশোনা করেছেন না করেননি? বলেন তো। ওকে ওকে, আচ্ছা, বাসায় সবাই পড়াশোনা করেছেন না? ওকে, সব ক্লিয়ার। আচ্ছা, এখন বলেন যে বাসায় পড়াশোনা করেছেন কি না। বাসায় যদি পড়াশোনা না করেন তাহলে কিন্তু ঝামেলা হবে, ঠিক আছে? আচ্ছা, জি স্যার, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমি ধরেই নিলাম যে বাসায় সবাই সুন্দর পড়াশোনা করে আসছেন, কারণ যে ছেলেরা রেগুলার ক্লাস করে তারা রেগুলার পড়াশোনাও করে, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? ওকে, ভেরি গুড। হ্যাঁ, আমি যতটুকু পড়াইছিলাম অতটুকুই সলভ করতে বলেছি, এর বাইরে আর কিছু পড়াশোনা করতে বলিনি। ওকে, তাহলে ভাই প্রতিদিনের মতো আজকেও বলে ফেলি, ক্লাসে অযৌক্তিক কোনো কথাবার্তা হবে না। ক্লাসের মধ্যে যা পড়াবো এর মধ্যেই যাতে সীমাবদ্ধ থাকি আমরা। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করলাম। দেখি, আচ্ছা, গতদিন আমরা অবচয়ের হার নির্ণয় করা শিখেছি, রাইট? গতদিন আমরা অবচয়ের হার নির্ণয় করা শিখেছি। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, হ্যাঁ, যে অবচয়ের হার নির্ণয় করতে কি থাকা বাধ্যতামূলক, বলেন তো, উত্তর করেন। কি থাকা বাধ্যতামূলক? আমাকে একটু উত্তরটা করেন ভাইয়া। অবচয়ের হার নির্ণয় করতে কোন জিনিসটা থাকা বাধ্যতামূলক, অর্থাৎ কোন জিনিস ছাড়া আমরা অবচয়ের হার নির্ণয় করতে পারবো না? এই যে অবচয়ের হার বা পার্সেন্টেজ, সেটা আমরা কোন জিনিসটা ছাড়া নির্ণয় করতে পারবো না? বলেন তো ভাইয়া দেখি, কে বলতে পারে? আয়ুষ্কাল, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। আয়ুষ্কাল ছাড়া আমরা কি নির্ণয় করতে পারবো না? আয়ুষ্কাল বা সময়কাল বা জীবনকাল যেটাই বলি না কেন, এটা যদি না থাকে আমরা অবচয়ের হার নির্ণয় করতে পারবো না। ভেরি গুড, থ্যাংক ইউ। এই তো, এবার আসি দেখি, একটা প্রশ্ন দিয়েছে, দেখেন, এটা হচ্ছে ঢাবিতে আসা একটা প্রশ্ন, রাইট? প্রশ্নটা কই আসছে? ঢাবিতে আসা প্রশ্ন। আপনাকে বলেছে বার্ষিক অবচয়ের হার হচ্ছে, মানে বার্ষিক অবচয়ের হার নির্ণয় করতে বলেছে, কিন্তু ভাইয়া দুঃখজনক হলেও সত্য, এখানে কোনো আয়ুষ্কাল আছে না নাই? বলেন, এখানে কি আয়ুষ্কাল আছে? বলেন, এই প্রশ্নে কি কোনো আয়ুষ্কাল আছে ভাইয়া? ইয়েস অর নো একটু বলি তো দেখি, এই প্রশ্নে কি কোনো আয়ুষ্কাল আছে? রাইট, হ্যাঁ, আয়ুষ্কাল ছাড়া আমরা হার নির্ণয় করতে পারবো না, কিন্তু এই প্রশ্নে কি কোনো আয়ুষ্কাল আছে ভাইয়া? বলেন তো।
হ্যাঁ, এই যে প্রশ্নটা আমরা দেখছি ভাইয়া, এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কোনো আয়ুষ্কাল নাই, রাইট? এই প্রশ্নে কোনো আয়ুষ্কাল নাই। এখন তাহলে সুন্দর করে নোট করেন, সুন্দর করে নোট করেন, ঠিক আছে? সুন্দর করে নোট করেন। যদি আয়ুষ্কাল না থাকে তাহলে অবচয়ের হার কিভাবে নির্ণয় করব? ওকে, সুন্দর করে নোট করেন, লিখেন যদি আয়ুষ্কাল না থাকে, ঠিক আছে? যদি আয়ুষ্কাল না থাকে তবে অবচয় হার নির্ণয়, অবচয় হার নির্ণয়। যদি আয়ুষ্কাল না থাকে তবে অবচয়ের হার নির্ণয় আমরা কিভাবে বের করব দেখি। তাহলে অবচয় হার সমান বার্ষিক অবচয় থাকবে ওপরে, কি অবচয়? বার্ষিক অবচয়ের পরিমাণটা থাকবে ওপরে, আর নিচে থাকবে অবচয়যোগ্য মূল্য। কি মূল্য ভাইয়া? অবচয়যোগ্য মূল্য। ওকে, অবচয়যোগ্য মূল্য, এটা দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। কোন পদ্ধতিতে ভাইয়া? সরল রৈখিক পদ্ধতিতে। কোন পদ্ধতিতে ভাইয়া? সরল রৈখিক পদ্ধতিতে, ঠিক আছে? দেখেন, এই প্রশ্নটা কিন্তু সরল রৈখিক পদ্ধতিতেই অবচয়ের হার নির্ণয় করতে আমাদেরকে বলেছিল। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে ভাইয়া অবচয়যোগ্য মূল্য কাকে বলে সেটা আমাকে জানতে হবে। অবচয়যোগ্য মূল্য কি বলেন তো ভাইয়া? অবচয়যোগ্য মূল্য যদি বলে আমাদেরকে, অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য সমান সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। মাইনাস কি ভাইয়া? মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমরা কি পাবো? অবচয়যোগ্য মূল্য পাবো, রাইট? তাহলে এই প্রশ্নে আমাদের অবচয়যোগ্য মূল্য কত হবে? সম্পদের ক্রয় মূল্য ছিল 60,000 টাকা, অবশিষ্ট মূল্য মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য 12,000 টাকা। আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে অবচয়যোগ্য মূল্য হবে কত? 48,000 টাকা। যেহেতু হার বলেছে 100 দিয়ে অবশ্যই গুণ করতে হবে, রাইট? এখন ওপরে কি লাগবে ভাইয়া? বার্ষিক অবচয় লাগবে। কি অবচয়? বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় মানে কি? 1 বছরের অবচয়, 12 মাসের অবচয়। কিন্তু প্রশ্নে আপনাকে কি বলেছে? প্রশ্নে আপনাকে দিয়েছে মাসিক অবচয়, ঠিক আছে? তাহলে 1 মাসের অবচয় যদি 1000 হয় তাহলে বার্ষিক অবচয় বের করতে 12 দিয়ে গুণ করতে হবে। 12 মাসে অবচয় হবে 12,000 টাকা। তাহলে ওপরে কি হবে ভাইয়া? 12,000 টাকা। ওকে, 3 শূন্য কাটেন, 4 দিয়ে 12 দিয়ে 48কে কাটলে থাকে 4, 4 দিয়ে 100কে কাটলে হবে 25, অর্থাৎ উত্তর 25%। উত্তর কত? 25%। ওকে, উত্তর কত হবে ভাইয়া? উত্তর হবে 25%। ইম্পর্টেন্ট ফর ডিউ রিটেন অ্যান্ড আদার ইউনিভার্সিটি। ওকে, ডিউ রিটেনে আসতে পারে এই বছর, এবং আদার ইউনিভার্সিটিতে এমসিকিউ আকারে আসতে পারে। এই বছর এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার আমাদের? সুন্দর করে নোট করে ফেলবেন। অবচয়ের নোট এত সুন্দর করে বানাবেন যাতে করে বই যাতে পড়া না লাগে। পরীক্ষার হলে আমি যা পড়াইছি দেখে যেতে হবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা কি সবার তোলা হয়েছে? এটা কি সবার তোলা হয়েছে ভাইয়া? ওকে, এটা যদি তোলা হয় তাহলে আমি নেক্সটে যাই, ঠিক আছে? এটা তোলা হলে আমি নেক্সটে যাই, ঠিক আছে? ওকে, দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, 100% ডিইউ এমসিকিউতে আসবে, 100% আসবে। কেন 100% আসবে? লাস্ট 8 বছর ধরে, কয় বছর? লাস্ট 8 ইয়ার্স, লাস্ট 8 বছর থেকে এটা আসছে একটানা, তার মানে এই বছরও আসবে। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে এটা লাস্ট 8 বছর টানা এসেছে, তার মানে এই বছরও আসবে, ঠিক আছে? দেখেন, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয়। কি ভাইয়া? সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করা শিখবো আমরা এখন, ঠিক আছে? সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করা শিখবো আমরা, ঠিক আছে? এখন সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করতে আমরা কয়েকটা স্টেপে শিখবো। ওকে, সময় বেশি লাগুক কিন্তু ভুল করব না। টানা যে 8 বছর এই প্রশ্নটা আসছে তারপরেও মোটামুটি 40% স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করে আসে। কেন? কারণ কনসেপ্ট ক্লিয়ার না ভাইয়া। হয়তো পারি, শিখেছি, করতে করতে মুখস্থ হয়ে গেছে, কিন্তু পরীক্ষার হলে সংখ্যা চেঞ্জ করে দিয়েছে, একটু ঝামেলা করেছে, অপশনগুলো এদিক সেদিক দিয়েছে, আমি আর পারিনি। তো কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার করতে আমি 1 ঘন্টা সময় দেব, ঠিক আছে? দিয়ে যখন আমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমি 1 মিনিটে সমাধান করতে পারবো, অঙ্ক যত বড়ই হোক। ওকে, আচ্ছা দেখেন,
সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি করতে গেলে প্রথমে আমরা লিখব, সবাই লিখব, ঠিক আছে, সবাই লিখব, ওকে, সবাই লিখব। স্টেপ 1-এ আমরা যেটা দেখব, ঠিক আছে, স্টেপ 1, স্টেপ 1-এ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় নির্ণয় করতে হবে। কি ভাইয়া? পুঞ্জীভূত অবচয় নির্ণয় করতে হবে স্টেপ 1-এ। ওকে ভাইয়া, স্টেপ 1-এ কি করতে হবে? পুঞ্জীভূত অবচয় নির্ণয় করতে হবে। তো লিখবো স্টেপ 1 পুঞ্জীভূত অবচয় নির্ণয়। ভাইয়া পুঞ্জীভূত অবচয় নির্ণয় কেমনে আমি বের করব? যেদিন থেকে যেদিন সম্পদ ব্যবহার শুরু হয়েছে সেদিন থেকে বিক্রয়ের দিন পর্যন্ত অবচয় নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি পাবো? পুঞ্জীভূত অবচয় পাবো। সাপোজ আমি যদি বলি 2020 সালের জুলাইয়ের 1 তারিখে আমি একটি সম্পদ কি করেছি? ক্রয় করেছি। আমি এই সম্পদটা বিক্রি করলাম 2022 সালের 31শে ডিসেম্বর। আমি কি করেছি ভাইয়া? এই সম্পদটা আমি বিক্রয় করেছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই সম্পদটা আমি কতদিন ব্যবহার করেছি বলেন? এই সম্পদটা আমি কতদিন ব্যবহার করেছি? 2020-এর জুলাই। তার মানে 2020 সালে আমি এটি ব্যবহার করেছি 6 মাস। 2021 সালে আমি ব্যবহার করেছি 1 বছর। 2022-এর 31শে ডিসেম্বর, তার মানে 2022-এ আমি ব্যবহার করেছি 1 বছর। তাহলে আমি টোটাল কতদিন ব্যবহার করলাম? 2 বছর 6 মাস। দ্যাট মিনস আমাকে কি করতে হবে? যেদিন ব্যবহার করেছি সেই দিন থেকে বিক্রয়ের দিন পর্যন্ত আমাকে অবচয় নির্ণয় করতে হবে। তাহলে যেদিন ব্যবহার শুরু করলাম সেদিন থেকে বিক্রয়ের দিন পর্যন্ত মোট হয় 2 বছর 6 মাস। দ্যাট মিনস এই 2 বছর 6 মাসের অবচয়কে আমরা কি বলবো? মোট অবচয় বা পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়ের আরেকটা নাম কি ভাইয়া? মোট অবচয় বা অবচয় সঞ্চিতি, যেটাই বলেন না কেন। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? স্টেপ নাম্বার 1-এ আমি এই কাজটা করব, ওকে? তাহলে আমরা স্টেপ 1-এ কি করব? পুঞ্জীভূত অবচয় নির্ণয় করব। ভাইয়া পুঞ্জীভূত অবচয় কেমনে নির্ণয় করে? আমি সম্পদটা যেদিন কিনেছি সেই দিন থেকে শুরু করে যেদিন আমি বিক্রয় করেছি ওই দিন পর্যন্ত সময়ের অবচয় নির্ণয় করলে আমরা পুঞ্জীভূত অবচয়টা নির্ণয় করে ফেলতে পারবো। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। তাহলে স্টেপ নাম্বার 1 গেল, ওকে? এবার স্টেপ 2। স্টেপ 2-তে আমাদের সম্পদের বইমূল্য নির্ণয় করতে হবে। কি মূল্য ভাইয়া? বইমূল্য অথবা পুস্তক মূল্য নির্ণয় করতে হবে, ঠিক আছে? স্টেপ 2-তে আমাকে কি করতে হবে? সম্পদের বইমূল্য বা পুস্তক মূল্য নির্ণয় করতে হবে। এই জায়গাতে এসে আমরা ভুল করি, ঠিক আছে? এখন সম্পদের বইমূল্য বা পুস্তক মূল্য কিভাবে নির্ণয় করব? সেটা হচ্ছে সম্পদের ক্রয় মূল্য বলি বা অর্জন মূল্য বলি যেটা, সেটা থেকে আমরা স্টেপ 1-এ যে পুঞ্জীভূত অবচয় বের করলাম সেটাকে আমি মাইনাস করব। মাইনাস করলে আমি কি পাবো ভাইয়া? স্টেপ নাম্বার 2-তে আমরা বইমূল্য বা পুস্তক মূল্য পাবো। ক্লিয়ার ভাইয়া? তাহলে স্টেপ 2-তে আমরা কি করব? বইমূল্য বা পুস্তক মূল্য বের করব। স্টেপ নাম্বার 3। স্টেপ 3-এ যাই আমি কি করব ভাইয়া? স্টেপ 3-এ যাই আমি সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করব, ঠিক আছে? বিক্রয়জনিত লাভ ক্ষতি আমি নির্ণয় করব, ঠিক আছে? তাহলে বিক্রয়জনিত লাভ ক্ষতি আমি কেমনে নির্ণয় করব ভাইয়া? বিক্রয় মূল্য। কি মূল্য? বিক্রয় মূল্য থেকে বাদ দিব কি? বিক্রয় মূল্য থেকে আমি বাদ দিব বই মূল্যকে, ঠিক আছে? বিক্রয় মূল্য থেকে আমি বই মূল্যকে বাদ দিব। বিক্রয় মূল্য কই দেয়া থাকবে ভাইয়া? বিক্রয় মূল্য আমার প্রশ্নে দেয়া থাকবে। আর বই মূল্য আমি কই পাবো ভাইয়া? বই মূল্য আমি পাবো স্টেপ 2-তে। বই মূল্য পাবো স্টেপ 2-তে। বাদ দিলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেই ভ্যালুটাই হবে আমার লাভ অথবা লস। যদি ভ্যালুটা প্লাস আসে তাহলে আমার লাভ হবে, আর ভ্যালুটা যদি মাইনাস আসে তাহলে আমার বিক্রয়জনিত কি হবে? ক্ষতি হবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? বলেন।
আমি কি সবাইকে বোঝাতে পেরেছি ভাইয়া? তাহলে স্টেপ 3 তে আমি কি করব? বিক্রয় মূল্য থেকে বই মূল্য নির্ণয় করব। তাহলে বিক্রয় মূল্য থেকে বই মূল্যকে আমি কি করব? বাদ দিব। দিয়ে যদি দেখি ভ্যালুটা প্লাস এসেছে লাভ হয়েছে, আর ভ্যালুটা যদি মাইনাস আসে ক্ষতি হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবার দেখেন এখান থেকে একটা থিওরি প্রশ্ন, ঠিক আছে? এতদূর কি সবার লেখা হয়েছে? এতদূর সুন্দর করে লিখবেন, আমি আস্তে আস্তে বলছি না, আস্তে আস্তে বলছি, আস্তে আস্তে বোঝাচ্ছি। সুন্দর করে খাতায় তুলেন, ঠিক আছে? সুন্দর করে খাতায় তুলেন। তাড়াহুড়া করার কিচ্ছু নাই ভাইয়া। আমরা অনেক সময় দিয়ে পড়াশোনা করব, কিন্তু আমরা পরীক্ষার হলে ভুল করব না, ঠিক আছে? আমরা অনেক সময় দিয়ে পড়াশোনা করব, অনেক সময় দিয়ে আপনাদেরকে ক্লাস করাবো, ঠিক আছে? কেন? কারণ আমরা যখন শিখবো এমন করে শিখবো যতই কনফিউজড করুক আমাকে, আমি যাতে ভুল না করি। ওকে ভাইয়া? ওকে, এবার দেখেন এতদূর যখন আমাদের হয়ে গেল, তখন আমরা কি করব? দেখেন একটা জিনিস লিখে নেন। লাভ ক্ষতি থেকে একটা জিনিস আসে, দেখেন বিক্রয় মূল্য যখন বড় হয় কই থেকে? বই মূল্য থেকে, তখন লাভ হয়। আর বই মূল্য যখন বড় হয় বিক্রয় মূল্য থেকে, তখন ক্ষতি হয়, তাই না ভাইয়া? বিক্রয় করলে তো লাভ হয়, তাই না? বিক্রয় করলে আয় হয়, তাহলে আয়টা যখন বড় হবে তাহলে অবশ্যই লাভ হবে। আর দেখেন বিক্রয় করলে আয় হয়, তার মানে আয়টা যখন ছোট হবে তখন অবশ্যই ক্ষতি হবে। এটা আপনার রাবির প্রশ্ন। কোথাকার প্রশ্ন? রাবির 23-24-এর প্রশ্ন, ঠিক আছে? রাবির 23-24-এর প্রশ্ন, যে বিক্রয় মূল্যর চেয়ে যদি বই মূল্য বেশি হয়ে যায় তাহলে লাভ হবে না ক্ষতি হবে ভাইয়া? আবার বলেছে বিক্রয় মূল্য যদি বই মূল্য অপেক্ষা বেশি হয় তাহলে বিক্রয়জনিত লাভ হবে না ক্ষতি হবে। এটাও কিন্তু আমাদের পরীক্ষায় ভাইয়া আসে। ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট বুঝছেন? বিক্রয় বেশি, বিক্রয় তো আয় হিসাব, তাহলে আয় যদি বেশি হয় তাহলে অবশ্যই লাভ হবে। বই মূল্য বেশি, তার মানে কি বিক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য আয় হিসাব, আয় কম মানে কি ক্ষতি হবে ভাইয়া। এই সিম্পল কনসেপ্টটাও পরীক্ষার হলে মাথা ঘুরে যায় আমাদের, পরীক্ষার হলে মাথা ঘুরে যায় এই সিম্পল কনসেপ্টেও। বুঝছি ভাইয়া সবাই? ওকে, তাহলে এটা যদি আমরা বুঝি তাহলে এবার আমাদের ম্যাথ করতে হবে। এটা যদি আমরা বুঝি তাহলে আমাকে কি করতে হবে? ম্যাথ করতে হবে, রাইট? আচ্ছা, টাটকা ম্যাথ দিয়ে অঙ্ক করা শুরু করি। ওকে, আমরা যে ম্যাথটা সবচেয়ে টাটকা, অর্থাৎ ঢাবি 23-24-এর যে ম্যাথ, আচ্ছা এটা পরে করি, দাঁড়ান একটা ঘটনা আছে, আগে স্টেপ বাই স্টেপ আগাই আমরা। দেখি, দেখেন তাহলে এটা আমাদের প্রশ্ন পড়লাম আমরা। প্রশ্ন পড়ে কি বলছে? কত টাকা লাভ বা ক্ষতি হবে, তার মানে সম্পদটা যে আমরা বিক্রি করছি, বিক্রি করলে আমার কত টাকা লাভ বা ক্ষতি হবে সেটা জানতে চাচ্ছে। তাহলে স্টেপ 1-এ আমরা কি শিখেছিলাম বলেন তো? স্টেপ 1-এ আমরা কি শিখেছিলাম? যে আমার পুঞ্জীভূত অবচয় লাগবে, রাইট? এখন স্টেপ 1-এ যখন আমি শিখেছি আমার পুঞ্জীভূত অবচয় লাগবে, তখন আমি অঙ্কটা একটু পড়বো, দেখি তো অঙ্কে পুঞ্জীভূত অবচয় দেয়া আছে কিনা। অঙ্কে কি পুঞ্জীভূত অবচয় দেয়া আছে? 4 বছর পূর্বে 1 লাখ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করে আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 5,000 অনুমান করা হয়। সেই থেকে এটিকে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। আজ এটি 30,000 টাকায় বিক্রয় করা হয়। তাহলে বিক্রয় থেকে কত টাকা লাভ বা ক্ষতি হবে, তাই না? আচ্ছা, তাহলে অঙ্কে কি পুঞ্জীভূত অবচয় দেয়া আছে ভাইয়া? আমাকে বলেন তো, বলেন অঙ্কে কি পুঞ্জীভূত অবচয় দেয়া আছে? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কে পুঞ্জীভূত অবচয় দেয়া নাই। তাহলে আমাকে এখন পুঞ্জীভূত অবচয় বের করতে হবে। তাহলে আমরা কত দিনের পুঞ্জীভূত অবচয় বের করব ভাইয়া? দেখেন তো, 4 বছর আগে কিনেছি, তাই না? 4 বছর পূর্বে আমি কিনেছি, আর জিনিসটা আমি বিক্রি করছি কবে? আজকে বিক্রি করছি। তাহলে 4 বছর আগে থেকে আজকে পর্যন্ত কতদিন হয়? 4 বছর হয়। দ্যাট মিনস আমাকে 4 বছরের অবচয় বের করতে হবে। তাহলে কোন পদ্ধতি বলেছে ভাইয়া? দেখি তো আমরা কোন পদ্ধতি বলেছে। কোনো পদ্ধতি বলেনি নাকি? আচ্ছা, সরলরৈখিক পদ্ধতি বলেছে। তাহলে আমরা কি জানি ভাইয়া? সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হয়। তাহলে আমরা যদি 1 বছরের অবচয় বের করি, দিয়ে যদি সেটাকে আমি 4 দিয়ে গুণ করে দিই, তাহলেই 4 বছরের অবচয় পেয়ে গেলাম না? আর সেটাই পুঞ্জীভূত অবচয়। তাহলে আমরা নির্ণয় করি, দেখি বার্ষিক অবচয়। রাফে করবেন, ঠিক আছে?
রাফে করবেন, আমি জাস্ট প্রথম বোঝানোর জন্য ডিটেল করবেন, পরে সেটাকে আস্তে আস্তে কমাই দিতে হবে যখন আমি অনেকগুলো প্র্যাকটিস করব। 1 লাখ টাকা দিয়ে কিনেছি, এখানে কি কোনো মূল্য আছে? আর কি কোনো মূল্য আছে যেটা যোগ করতে হয়? নাই। তাহলে দেখেন 1 লাখ টাকা, এখান থেকে আমি বাদ দিব কি? ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিব 5,000, তাহলে কত? অবচয়যোগ্য মূল্য 95,000 টাকা। আর আমাদের আয়ুষ্কাল কয় বছর? আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, তাহলে ভাগ দিব কত দিয়ে? 5 দিয়ে। তাহলে ভাইয়া 5 19 কত হয়? 95 হয়। দ্যাট মিনস 1 বছরের অবচয় হচ্ছে কত টাকা? 1 বছরের অবচয় 19,000 টাকা। লাগবে কয় বছরের? 4 বছরের। তাহলে আমি গুণ দিব কত দিয়ে? 4 দিয়ে। 4 19 কত হয় ভাইয়া বলেন তো? 4 19 কত হয় বলেন? 4 19 হয়, 4 19 কত হয়? 96 হয়। বলেন তো 4 19 কি 96 হয় না কত হয়? আচ্ছা, তাহলে 4 19 আমাদের কত হয়? 96 হয় না কত হয়? 4 19 সরি 4 19 কত? 76 হয়, তাই না? ভুল করছি। তাহলে এখানে 19,000 গুণন কত? 4, তাহলে 4 19 76 হয়, রাইট? হ্যাঁ 4 19 76 হয়। তাহলে 76,000 টাকা আমার কি বের হলো বলেন তো? এই যে 76,000 টাকা, এটা হচ্ছে আমাদের কি বের হইলো? 4 বছরের অবচয়, দ্যাট মিনস পুঞ্জীভূত অবচয়। এবার আমরা স্টেপ কততে যাব? স্টেপ 2 তে যাব আমরা, রাইট? স্টেপ 2 তে কি করতে হবে? বই মূল্য নির্ণয় করতে হবে আমাদের। তাহলে বই মূল্য কেমনে নির্ণয় করব? সম্পদের ক্রয় মূল্য কত টাকা? 1 লাখ টাকা। তো এখানে কেউ পণ্ডিতি করে কি করে জানেন? এই 1 লাখ টাকা থেকে তারা কি বাদ দেয়? ভগ্নাবশেষ মূল্যকে বাদ দেয়, দিয়ে 95,000 টাকা থেকে মাইনাস করে। ভাইয়া এটা করা যাবে না। আমাদের বই মূল্যের সূত্র হচ্ছে সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য থেকে আমরা বাদ দিব কাকে? বাদ দিব আমরা পুঞ্জীভূত অবচয়কে। তাহলে আমরা 1 লাখ টাকা থেকে বাদ দিব কত? 76,000 টাকাকে বাদ দিব। দিলে থাকে হচ্ছে আমাদের 24,000 টাকা, রাইট? এই 24,000 টাকা আমার বই মূল্য। এবার স্টেপ 3 করি আমরা। স্টেপ 3 তে আমরা যেটা করব সেটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে আমরা এই 24,000 টাকাকে বাদ দিব। তাহলে আজ এটি 30,000 টাকায় বিক্রয় করা হয়। তাহলে আমরা 30,000 টাকা থেকে বাদ দিব কাকে? 24,000 কে বাদ দিব। বাদ দিলে প্লাস ফিগার থাকবে না মাইনাস? অবশ্যই প্লাস ফিগার থাকবে। আর আমি কি বলেছি? প্লাস ফিগার থাকলে আমার কি হয়েছে? প্লাস ফিগার থাকলে আমার লাভ হয়েছে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ, অনেকে বের করে ফেলেছেন প্লাস ফিগার থাকলে আমার লাভ হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? তাহলে অপশনে দেখি তো আমাদের 6,000 টাকা লাভ কি ছিল আমাদের অপশনে? এই যে দেখেন 6,000 টাকা লাভ কিন্তু আমাদের অপশনে ছিল। সবাই ক্লিয়ার ভাইয়া? এই প্রশ্ন কিন্তু আপনাদের আসবে, সকল ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট এটা। ওকে, এবার দেখেন ঢাবি 23-24 প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটা আমাদের এই বছরে আসছে। দেখেন 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 5,50,000 টাকায় সরঞ্জাম ক্রয় করে, যার 10 বছর আয়ুষ্কাল এবং আয়ুষ্কাল শেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। সরঞ্জামের সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করা হয়, আজকে আমি 3 লাখ টাকায় বিক্রি করেছি। দ্যাট মিনস আমার 5,50,000 টাকা, এখান থেকে আমাকে বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। ভাগ আমি কি করব ভাইয়া? ভাগ আমি করব আয়ুষ্কাল। তাহলে এখানে আসে হচ্ছে আমার 5 লাখকে 10 দিয়ে দিলে আমাদের 50,000 টাকা, এটা হচ্ছে বার্ষিক অবচয় বের হলো। 4 বছর পূর্বে কিনেছি আর আজকে এটা আমি বিক্রি করছি, দ্যাট মিনস আমার কয় বছরের অবচয় ধরতে হবে? 4 বছরের। তাহলে 4 বছরের পুঞ্জীভূত অবচয় কত ভাইয়া? 2 লাখ টাকা, রাইট? এই 2 লাখ টাকা কি বের হলো? পুঞ্জীভূত অবচয় বের হলো। এখন আমাকে কি করতে হবে দেখেন, এখন আমাকে বই মূল্য বের করতে হবে। তাহলে ভাইয়া বই মূল্যের সূত্র কি? বই মূল্যের সূত্র হচ্ছে এই যে আমাদের ক্রয় মূল্য কত টাকা? 5,50,000 টাকা। এখান থেকে আমি মাইনাস করব কাকে? 2 লাখ টাকা পুঞ্জীভূত অবচয়কে আমি মাইনাস করব। তাহলে কত হবে? 3,50,000 টাকা। এবার আমি কি করব? বিক্রয় মূল্যের সাথে কম্পেয়ার করব। কত টাকায় বিক্রি করেছি আমি? 3 লাখ টাকায় বিক্রি করেছি। তাহলে লাভ ক্ষতি কেমনে নির্ণয় করব ভাইয়া? 3 লাখ টাকা হচ্ছে বিক্রয় মূল্য, এখান থেকে আমি মাইনাস করব কত? 3,50,000 টাকা বই মূল্য। তাহলে প্লাস ফিগার আসবে না মাইনাস ফিগার? অবশ্যই ভাইয়া মাইনাস ফিগার। যেহেতু মাইনাস ফিগার আসছে আমার কি হবে? ক্ষতি হবে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন সবাই কি বুঝতে পেরেছি? নিচে 10 কেন আসলো ভাই? 10 হচ্ছে আয়ুষ্কাল। অবশ্যই কেমনে বের করে ভাই?
অবচয় কেমনে বের করে? এটা তো বার্ষিক অবচয়ের সূত্র লিখলাম। সরলরৈখিকে বার্ষিক অবচয় কেমনে ধরে এটাও যদি না জানেন তাহলে কেমনে হবে? এটা হচ্ছে ক্রয় মূল্য। সূত্র কি ছিল? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আর এটা কি? আয়ুষ্কাল। এই যে সূত্র ফেলেছি, হ্যাঁ। পরীক্ষার হলে তো বারবার ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য মাইনাস আয়ুষ্কাল এত ডিটেল করার দরকার আছে? পরীক্ষার হলে খালি সূত্র মাথায় আছে, আমি খালি মান বসাবো। এটা থেকে 50,000 বাদ, ডিভাইডেড বাই 10। আবার আপনার মাথায় যদি খেলে যে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ বাদ দিব, 5,50,000 থেকে 50 বাদ দিলে তখন ডিরেক্ট লিখবেন 5,000, ডিরেক্ট লিখবেন এটা বাই 10, তার মানে 50,000। ওকে, এটাকে আমি কয় বছর? 4 বছর আগে কিনেছি, তার মানে 4 বছর ব্যবহার করে বিক্রি করেছি, তাহলে কি 2 লাখ। বুঝছেন? এমনে আসছে। ওকে, ক্লিয়ার ভাইয়া? তাহলে কি লাভ ক্ষতি পারবো আমরা ভাইয়া? বলেন, লাভ ক্ষতি কি পারবো আমরা? এটা কি ভুল হবে? বলেন, লাভ ক্ষতি আমরা পারবো? লাভ ক্ষতি কি পারবো? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করেন, কি প্রশ্ন আছে প্রশ্ন করেন। লাভ ক্ষতি পারবো কিনা বলেন। অবচয় 45,000 টাকা কই পাইলেন ভাই আপনি? অবচয় আপনি 45,000 টাকা কই পাইলেন আমাকে একটু বলেন তো। এখানে অবচয় 45,000 টাকা আছে নাকি বলেন তো? এখানে 45,000 টাকা অবচয় বের হয়, 5,50,000 টাকা না। এখান থেকে কত? আমাদের ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50,000 টাকা। তো 5,50,000 থেকে 50,000 বাদ দিলে কত হয় ভাই? 5 লাখ হয় না? তো 5 লাখকে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 50,000 হয় না ভাইয়া? 50,000 অবচয় হয় না? আপনি আবার 45,000 কই পাইলেন ভাই বলেন তো আমাকে একটু। হ্যাঁ, ভুল করলাম? কত আছে এটা? 5,50,000 তো ভাই, এটা 5,50,000 না। আপনি 5 লাখ থেকে আবার 5 লাখ কই পাচ্ছেন আপনি ভাই বলেন তো। ক্লাস করতে হবে আগে, হ্যাঁ, প্রথমে ক্লাস করতে হবে, প্রথমে ক্লাস করে তারপরে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? যে জিনিস হয়ে গেছে সেটা নিয়ে প্রশ্ন করা যাবে না। ওটা হয়ে গেছে, ক্লাসে আপনি লেট করে আসছেন কেন? একজন বলেছে আমরা একটু চেষ্টা করব ভাইয়া দেন, হ্যাঁ আচ্ছা আপনারা একটু চেষ্টা করেন। এটা আপনারা চেষ্টা করেন দেখি। আপনারা এই প্রশ্নটা সলভ করেন সবাই, এটা সলভ করেন সবাই, সলভ ইট। এটা সলভ করেন তো ভাইয়া দেখি। এটা সলভ করেন, অনেক সহজ একটা প্রশ্ন, সলভ করেন এটা। এটা সলভ করেন তো ভাইয়া দেখি কে পারে। একবারে সহজ, এই প্রশ্নে কাজ কমাই দিয়েছে আমাদের। একজন বলছে 25,000 লাভ, একজন বলছে 25,000 লস। ভেরি গুড। একজন বলছে 25,000 লাভ, একজন বলছে 25,000 লস। ওকে, দেখি, টাইম নষ্ট করবো না আমরা, দেখি এখানে কি বলছে দেখেন। আপনি কয়েক বছর আগে, হ্যাঁ কয়েক বছর আগে একটা সম্পদ কিনেছেন, অদ্যবধি পুঞ্জীভূত অবচয় 2,25,000 টাকা। অদ্যবধি মানে কি? আজ পর্যন্ত পুঞ্জীভূত অবচয় হয়েছে 2,25,000 টাকা এবং আজকে এটা আপনি বিক্রি করে দিয়েছেন। তার মানে দেখেন তো এই প্রশ্নে কি পুঞ্জীভূত অবচয় বের করার দরকার আছে? আজকে আপনি পুঞ্জীভূত অবচয় আজ পর্যন্ত কত সেটাও বলে দিয়েছে, আবার আজকে আপনি সম্পদটা বিক্রি করছেন। তাহলে কি আপনার পুঞ্জীভূত অবচয় বের করার দরকার আছে এই প্রশ্নে? আগে প্রথমে বলেন, কারণ পুঞ্জীভূত অবচয় আমার দেয়া আছে। তাহলে আমরা স্টেপ 2 থেকে অঙ্ক করলে হয়ে যাবে। তাহলে আমরা বই মূল্য বের করি। তাহলে বই মূল্য বের করার সূত্র কি ভাইয়া? বই মূল্য বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 5 লাখ টাকা, এখান থেকে আমরা বাদ দিব কত? 2,25,000 টাকা। পুঞ্জীভূত অবচয়কে বাদ দিব, দিলে কত টাকা হবে? 2,75,000 টাকা, রাইট?
এটা হচ্ছে আমাদের বই মূল্য। এবার আমরা লাভ ক্ষতি নির্ণয় করি। এবার আমরা যদি লাভ ক্ষতি নির্ণয় করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সম্পদের বিক্রয় মূল্য ছিল কত, 2,50,000 টাকা। এখান থেকে বাদ দিব কত, বই মূল্য 2,75,000 টাকা। এই যে এটা বাদ দিলে থাকে কত ভাইয়া, -25,000 টাকা, রাইট? -25,000, দ্যাট মিনস ক্ষতি। যারা লাভ বললেন, কোন আক্কেলে লাভ বললেন আমার জানা নাই, ঠিক আছে? তাহলে উত্তর হবে কি ভাইয়া? উত্তর হবে ক্ষতি 25,000 টাকা। ওকে, ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন বলেন। তাহলে ক্ষতি হবে কত টাকা ভাইয়া? ক্ষতি হবে 25,000 টাকা। তাহলে দেখেন, অদ্যবধি পুঞ্জীভূত অপচয় মানে আজ পর্যন্ত পুঞ্জীভূত অপচয়ের যে টাকাটা সেটা দিয়ে দিয়েছে, আপনাকে আর কষ্ট করে বের করতে হবে না। আবার আজকে এটা বিক্রি করছি, তার মানে মিলে গেছে, আজে মিলে গেছে। তাহলে কি আর কষ্ট করার দরকার আছে? বলেন বলেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা লাভ ক্ষতি আমার মনে হয় যে আমাদের আর ভুল হবে না, ঠিক আছে? এবার আমরা একটা নিউ কনসেপ্ট দেখি, ঠিক আছে? নিউ কনসেপ্ট। এই কনসেপ্ট থেকে শুধুমাত্র একটা প্রশ্ন এসেছে ডিইউ রিটেনে। ওকে, ডিইউ রিটেনে একটা প্রশ্ন এসেছে, নতুন প্রশ্ন এবং আনকমন প্রশ্ন। বিদেশি রাইটারের বই থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। ওকে, এই প্রশ্নটা এর আগে কোনো বইতে ছিল না, বিদেশি রাইটারের বই থেকে জাস্ট আপনার ট্রান্সলেট করেছে, ট্রান্সলেট করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি দেখেন, এই জিনিসটা হচ্ছে অবচয়ের যখন আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্যের পরিবর্তন হবে তখন আমরা কিভাবে অবচয় ধরবো সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো এটা যেহেতু ঢাবি রিটেনে দিয়েছে, দ্যাট মিনস এই প্রশ্নটা একটু পরিচিতি লাভ করেছে। আর যেহেতু পরিচিতি লাভ করেছে, ঢাবি রিটেনেও এমসিকিউতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে, এবং রাবি এবং জিএসটিও এই প্রশ্নটাকে কি করতে পারে, কপি করতে পারে, কারণ তারাও বিদেশি রাইটারের বইকে ফলো করে। আবার যদি প্রশ্ন ব্যাংক নিয়ে করতে বসে তাহলে তো ডেফিনেটলি করতেই পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখি আমরা এই প্রশ্নটা আমরা একটু সমাধান করি। ওকে, তাহলে দেখেন, এই প্রশ্নটার থিম হচ্ছে আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্যের পরিবর্তন হয়ে যাবে। কেমনে পরিবর্তন হবে আমরা একটু পড়ে বোঝার ট্রাই করি। দেখেন, এমএন কোম্পানি কি করেছে? এমএন কোম্পানি 1 জানুয়ারি 2018 তারিখে 60,000 টাকা একটি ট্রাক ক্রয় করে। অনুমানকৃত ভগ্নাবশেষ মূল্য ছিল 12,000 টাকা। তাহলে ভালো করে বুঝেন, 2018 সালে আমি একটা কি করেছি, ট্রাক ক্রয় করেছি, যার মূল্য ছিল কত টাকা, 60,000 টাকা। আর ভগ্নাবশেষ মূল্য ছিল কত টাকা, 12,000 টাকা। ওকে, আয়ুষ্কাল ছিল 10 বছর। ভালো করে বুঝেন, আমি ডিটেল বুঝাই। ওকে ভাইয়া, ভালো করে বুঝবেন। এটা 18 সালে আমি কিনেছি। সরলরৈখিক পদ্ধতিতে এর অবচয় ধার্য করা হয়েছিল। 31 ডিসেম্বর 2020 সালে অবচয় ধার্য করার পূর্বে, দেখেন 2020 সালে অবচয় ধার্য করার পূর্বে, কথাটা বুঝেন, 2020 সালের অবচয় ধরার পূর্বে মানে কি, 2020 সালে অবচয় ধরার আগেই, ঠিক আছে? তাহলে 2020 সালে অবচয় ধরার পূর্বে মানে আগেই কোম্পানির অবশিষ্ট আনুমানিক জীবনকাল 4 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকায় পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। তার মানে আমি পরিবর্তন করেছি, কি পরিবর্তন করেছি ভাইয়া? আমি পরিবর্তন করেছি, আয়ুষ্কাল ছিল আগে 10 বছর, সেটাকে আমি এখন বানাই দিয়েছি 4 বছর। কয় বছর? 4 বছর বানাইছি। ওকে, আর ভগ্নাবশেষ মূল্য আগে ছিল 12,000 টাকা, সেটাকে আমি পরিবর্তন করে কত করেছি ভাইয়া, 2,000 টাকা। ওকে, কেন পরিবর্তন করেছি? কারণ আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্যটা হচ্ছে অনুমান নির্ভর। তো একভাবে অনুমান করেছিলাম, সম্পদটা ব্যবহার করতে করতে দেখছি যে ওই অনুমানটা আমার সঠিক না, সেই কারণে আমি পরিবর্তন করেছি। যাই হোক, কেন আমি অনুমান চেঞ্জ করলাম এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার অঙ্কটা করা। ওকে, আচ্ছা দেখি এবার দেখেন, তাহলে পরিবর্তন করে এটা হইল। এখন আপনাকে জানতে চাচ্ছে এই অবস্থায় 2020 সালের অবচয় কত হবে। তাহলে কনসেপ্টটা আমার একটু ভালো করে বুঝেন। পুরাতন যে নিয়মটা ছিল, মানে পুরাতন যে অবস্থা ছিল, এই অবস্থায় আমি কয় বছর অবচয় ধরেছি বলেন তো? 2020 সালে অবচয় ধরার পূর্বে, ঠিক আছে, 2020 সালে অবচয় ধরার পূর্বে আমি কি করেছি, পরিবর্তন করেছি। তার মানে 2020 সালের আগে এই নিয়মে আমি কত বছর অবচয় ধরেছি? 2018 সালে অবচয় ধরেছি আর
2019 সালে অবচয় ধরেছি, তাই তো নাকি? পুরাতন নিয়মে আমি কয় বছর অবচয় ধরেছি ভাইয়া বলেন তো? পুরাতন নিয়মে আমি 2 বছর অবচয় ধরেছি, 18 আর 19, রাইট? ওকে, তাহলে আমার প্রথম কাজ হবে পুরাতন নিয়মে 2 বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করা। প্রথম কাজ কি হবে? যেহেতু পুরাতন নিয়মে আমি 2 বছর অবচয় ধরেছি, তাহলে আমার প্রথম কাজ হবে পুরাতন নিয়মে 2 বছরের অবচয় বের করা। ঠিক আছে, তাহলে 2018 এবং 2019 সালে আমি পুরাতন নিয়মে অবচয় ধরেছি, তাই আমি 2 বছরের পুরাতন নিয়মের অবচয়টা আগে নির্ণয় করে ফেলবো। কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি। তাহলে বার্ষিক অবচয় সমান, ভালো করে বোঝেন, 60,000 টাকায় কিনলাম, ভগ্নাবশেষ মূল্য 12,000 টাকা, তাহলে কত টাকা হবে ভাইয়া? 60,000 ক্রয় মূল্য, 12,000 ভগ্নাবশেষ মূল্য। ভাগ করব কি দিয়ে? পুরাতন নিয়মের ধরেছি মানে 10 বছর, 10 দিয়ে ভাগ করব, তাহলে কত থাকে ভাইয়া? 4,800 টাকা থাকে। তাহলে এটা তো বার্ষিক অবচয়, আমার তো লাগবে 2 বছরের অবচয়, তাহলে 2 বছরের পুঞ্জীভূত অবচয় কত হবে? 2 বছরের অবচয়কে একসাথে যোগ করলে হবে পুঞ্জীভূত অবচয়, 4,800 গুণন 2 অর্থাৎ 9,600। এখন আমাকে যেটা করতে হবে, এই যে 2 বছরে যে আমি অবচয় ধরলাম, ধরার পরে আমার সম্পদের বই মূল্য কত থাকে সেটা বের করতে হবে। তাহলে বই মূল্য কত থাকে ভাইয়া? বই মূল্য থাকে হচ্ছে আমার ক্রয় মূল্য 60,000 টাকা মাইনাস 9,600, কত হয় ভাইয়া? তাহলে দেখি তো, 60,000 থেকে 9,600 বাদ দিলে কত হবে? 9,000 বাদ দিলে হয় 51,000, 51,000 থেকে 600 বাদ দিলে হবে 50,400 টাকা। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? ইয়েস অর নো? ইয়েস অর নো? এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? 2 বছর আমি পুরাতন নিয়মে অবচয় ধরেছি, ধরার পরে আমি পরিবর্তন করছি। তাহলে যেহেতু 2 বছর আমি পুরাতন নিয়মে অবচয় ধরেছি, তো সেই কারণে 2 বছরের পুরাতন নিয়মে অবচয় বের করে সম্পদের দাম থেকে ওই অবচয়ের টাকাটা বাদ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সম্পদের অবশিষ্ট যে বইমূল্যটা থাকবে, ওই বইমূল্যটা আমাকে বের করে নিতে হবে। করেছি ভাইয়া? করেছি? সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? তাহলে 2 বছর পুরাতন নিয়মে অবচয় ধরে তার টাকাটা আমি কি করলাম? সম্পদের মূল্য থেকে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ বই মূল্য আমি বের করে নিলাম। ওকে, এবার কি করতে হবে? এবার আমি নতুন নিয়মে অবচয় ধরবো। ঠিক আছে, কেন? কারণ আমার প্রশ্নে বলেছে 2020 সালের অবচয় কত। তো 2020 সাল থেকে আমি কি করেছি? নতুন নিয়ম করে ফেলেছি। তাহলে এখন 2020 সালের আমি অবচয় ধরবো। ঠিক আছে, দেখেন 2020 সালের অবচয়। তাহলে পুরাতন নিয়মে অবচয় ধরার পরে সম্পদের মূল্য থাকলো কত টাকা? 50,400। তাহলে সেই 50,400 টাকা থেকে আমি কি করব? নতুন ভগ্নাবশেষ মূল্য কত? নতুন ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 2,000 টাকা, সেটা বাদ দিব, দিলাম, দিয়ে আমি ভাগ দিব কি দিয়ে? নতুন আয়ুষ্কাল দিয়ে ভাগ দিব। নতুন আয়ুষ্কাল কয় বছর? 4 বছর। তাহলেই আমার অবচয়টা বের হয়ে যাবে। তাহলে কত হয়? 50,400 থেকে 2,000 বাদ দিলে 48,400। একে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হবে? 4, 12, 48, 4 দিয়ে 400কে কাটলে হয় 100, অর্থাৎ উত্তর 12,100। বুঝছেন ভাইয়া? এই হচ্ছে ঘটনা। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? পুরাতন নিয়মে আমি 2 বছর অবচয় ধরেছি। ওকে, তো সেই কারণে পুরাতন নিয়মে যেহেতু 2 বছর অবচয় ধরেছি, সেজন্য সম্পদের দাম থেকে পুরাতন নিয়মে 2 বছরের অবচয়টাকে বাদ দিয়ে দিতে হবে। দিলে সম্পদের যত টাকা অবশিষ্ট থাকে, ওই টাকার উপরে আমাকে নতুন নিয়মে অবচয় ধরতে হবে। এটাই হচ্ছে কনসেপ্ট, এটাই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রভাব পড়বে চলতি এবং ভবিষ্যতে। গতদিন আমরা যেটা পড়লাম সেটা। লাভ ক্ষতি বের করতে বলেনি, তো বই মূল্য কেন বের করব? কেন, আপনার কি কোনো জায়গায় লেখা আছে যে বই মূল্য খালি লাভ ক্ষতিতেই বের করতে হয়? এটা কি কোনো জায়গায় লেখা আছে যে লাভ ক্ষতিটা শুধু বই মূল্যে বের করতে হয়?
বলেন, কোন জায়গায় লেখা আছে বই মূল্য মানে কি? বই মূল্য মানে অবশিষ্ট মূল্য, অবচয়কে বাদ দেওয়ার পরে যে মূল্যটা থাকে সেটা অবশিষ্ট মূল্য। 2 বছর পুরাতন নিয়মে অবচয় ধরেছি, খরচ হয়ে গেছে, তার মানে অতটুকু সম্পদের দাম কমে যায়নি? অতটুকু সম্পদের দাম কমে যাওয়ার পরে এতটুকু আর সম্পদের দাম আছে। তো এখন আপনি কি বাকি যে নিয়মটা ফলো করবেন সেই নিয়মে আপনি কি করবেন? বাকি যতটুকু সম্পদের মূল্য আছে ওর উপর অবচয় ধরবেন। সবাই কি বুঝছেন? বলেন, সবাই কি বুঝছেন? 4 বার সামারাইজ করেছি ভাই, আবার সামারাইজ করা লাগবে? 4 বার সামারাইজ করেছি। 2018 সালে কিনেছি আমি, কেনার পরে 2020 সালের অবচয় ধরার আগে, কত 2020 সালের অবচয় ধরার পূর্বে আমি সিদ্ধান্ত নিয়েছি যে জীবনকাল এবং আয়ুষ্কালকে পরিবর্তন করব। তাহলে 2020 সালের আগে সিদ্ধান্ত নিয়েছি, তার মানে পুরাতন নিয়মে আমি অবচয় ধরেছি 2018 এবং 19 সালে। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে 2018 এবং 19 সালের অবচয়টা পুরাতন নিয়মে ধরতে হবে, ঠিক আছে? পুরাতন নিয়মে 2018 এবং 19-এর অবচয় ধরতে হবে। ওকে, পুরাতন নিয়মে আমাদের ধরতে হবে। ওকে, ধরার পরে আমাকে কি করতে হবে? ধরার পরে আমাকে বই মূল্য বের করতে হবে, ঠিক আছে? তাহলে 2 বছরের অবচয় কত বের হলো? 9600। এই 9600 টাকা 2 বছরের অবচয়, রাইট? এখন আমি কি করব? ক্রয় মূল্য থেকে এই 2 বছরের অবচয়কে বাদ দিব। ক্রয় মূল্য থেকে কি করব? এই 2 বছরের অবচয়কে বাদ দিব। ওকে, আচ্ছা, তাহলে ক্রয় মূল্য থেকে 2 বছরের অবচয়কে বাদ দিলে এখন অবশিষ্ট থাকে কত টাকা? 50,400 টাকা। এখন এই 50,400 টাকার উপরে আপনাকে কি করতে হবে? নতুন নিয়মে অবচয় ধরতে হবে, তাহলে আপনি 2020 সালের অবচয়টা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? বলেন, ঘটনাটা আমি একটু ক্লিয়ার করি। দেখেন, এটা ধরেন আপনার একটা সম্পদ, ঠিক আছে? 2018, 2019, 2018, 2019। ওকে, এখন 2018 আর 19-এ আপনি অবচয় ধরেছেন কত টাকা করে? আয়ুষ্কাল 10 বছর ধরে অবচয় ধরেছেন, আর ভগ্নাবশেষ মূল্য 12,000 টাকা করে আপনি অবচয় ধরেছেন, ঠিক আছে? এই নিয়মে আপনি 2 বছর অবচয় ধরেছেন। তখন আপনি যেহেতু এই নিয়মে 2 বছর অবচয় ধরেছেন, তার মানে কি এতটুকু সম্পদ আপনার কি খরচ হয়ে গেছে না? এতটুকু সম্পদ আপনার কি হয়েছে? খরচ হয়ে গেছে। তো এতটুকু সম্পদ যে আপনার খরচ হইল, তাহলে আপনাকে 60,000 টাকা থেকে এই 2 বছরের অবচয়টাকে বাদ দিতে হবে না? 9600-কে বাদ দিতে হবে না? তাহলে থাকে কতটুকু? এতটুকু থাকে। তাহলে এখানে কত হচ্ছে? 50,400। তার মানে সম্পদ বাকি থাকছে কত? 50,400। এটা এখনো খরচ হয়নি। তার মানে 2020 সালে যখন আমি অবচয় ধরবো, তখন আমাকে অবচয় ধরতে হবে কার উপরে? 50,400 টাকার উপর অবচয় ধরতে হবে। কোন নিয়মে? নতুন নিয়মে। তো নতুন নিয়মে আমার কি 2000 টাকা, নতুন নিয়মে আমার ভগ্নাবশেষ মূল্য, আর আমার জীবনকাল হচ্ছে 4 বছর। তাহলে এই যে ভগ্নাবশেষ মূল্য 2000 বাদ দেন আর আয়ুষ্কাল দিয়ে ভাগ দেন, তাহলেই 12,100। ঠিক আছে? বলেন, বলেন, সবাই কি বুঝছেন ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? বলেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা বুঝতে অবস্থা টাইট হচ্ছে। এই যে এটা কেটে দিবেন, ঠিক আছে? এই প্রশ্নটা স্লাইড আমি দিয়ে দিয়েছি, এটা কেটে দিবেন, ঠিক আছে? এটা করতে হবে না, এই প্রশ্নটা সবাই কেটে দিবেন। ওকে, স্লাইডে এটার যে 2 নম্বর যে ম্যাথটা গেছে, এই ম্যাথটা সবাই কেটে দিবেন। ওকে, এটা করতে হবে না। দেখেন, ভালো করে বুঝেন। সম্পদ এবং নগদ অর্থের বিনিময়ে নতুন সম্পদ ক্রয়, এটাও নিউ প্রশ্ন, নিউ কনসেপ্ট প্রশ্ন, ইংরেজি বই থেকে কপি করা, রাবি 23-24-এ আসছে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঢাবিতে এই বছর দেওয়ার সম্ভাবনা আছে এবং রাবি জিএসটি সহ বিভিন্ন জায়গায় রিপিট করারও সম্ভাবনা আছে। একেবারে নিউ কনসেপ্ট। ওকে, একেবারে নিউ কনসেপ্ট, ঠিক আছে? আপনাদের সমস্যা কি জানেন?
মাথার মধ্যে কিছুই চিন্তা করতে শেখেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সবকিছু আশা করে বসে থাকেন, একটু যে ভাববেন নিজে নিজে ঘটনা, না ভেবে উতাল পাতাল শুরু করে দেন, ঠিক আছে, কমেন্টে, তাহলে প্রবলেম। হ্যাঁ, দেখেন, তাহলে এটা হচ্ছে কনসেপ্টটা আমার বোঝেন, আমার কনসেপ্টটা একটু বোঝেন, ঠিক আছে। ধরেন আপনার একটা কম্পিউটার আছে, কম্পিউটারটা পুরাতন হয়ে গেছে। ওকে, কম্পিউটারটা কি হয়ে গেছে? পুরাতন হয়ে গেছে। আচ্ছা, আপনার একটা কম্পিউটার আছে, কম্পিউটারটা, হ্যাঁ আগে থেকেই কমেন্ট করে, এটা একটা প্রবলেম। একটা কম্পিউটার আছে, কম্পিউটারটা পুরাতন হয়ে গেছে। এখন বাজারে একটা নতুন কম্পিউটার আসছে, নতুন কম্পিউটার, ওকে, নতুন কম্পিউটার আসছে, রাইট? ওকে, এখন পুরাতন কম্পিউটারটা আপনি এক্সচেঞ্জ করি, হ্যাঁ, অর্থাৎ এই দোকানদারকে দিব, দিয়ে একটা নতুন কম্পিউটার নিব। তাহলে বলেন তো, আপনি যদি পুরাতন কম্পিউটারটা দিয়ে দেন আর নতুন কম্পিউটার নিতে চান, দোকানদার দিবে? জীবনেও দিবে না, কারণ পুরাতন কম্পিউটারের দাম কম, নতুন কম্পিউটারের দাম বেশি। তো নতুন কম্পিউটারের দাম ধরেন 1 লাখ টাকা। কয় লাখ টাকা ভাইয়া? 1 লাখ টাকা। আর এই যে পুরাতন কম্পিউটারটা আপনি যদি এখন বিক্রি করেন, বাজারে দাম হচ্ছে কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা ওই দোকানদার আপনাকে দিতে চাচ্ছে। তাহলে আপনি যদি এই 1 লাখ টাকার কম্পিউটারটা যদি কিনতে চান, তাহলে আপনাকে আরো নগদ কত টাকা দিতে হবে ভাইয়া? নগদ আপনাকে 80,000 টাকা দিতে হবে, রাইট? নগদ যদি আপনি এই 80,000 টাকা দেন, তাহলেই না আপনি নতুন কম্পিউটারটা পাবেন। আমি কি সঠিক বললাম ভাইয়া? আমি কি সঠিক বলেছি? এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? একটা কম্পিউটারের, পুরাতন কম্পিউটার যার ন্যায্য বাজার মূল্য, যদি এখন বাজারে বিক্রি করেন আপনি 20,000 টাকা পাবেন। তো আপনি, কোম্পানি আবার বলেছে এক্সচেঞ্জ করা যাবে আমার এখানে, ঠিক আছে, ইলেকট্রনিক পণ্য কিন্তু এক্সচেঞ্জ করা যায় যারা পুরাতন প্রোডাক্টের ব্যবসা করে। তোরা বললো এটার যেহেতু মূল্য 20,000 টাকা, তুমি 1 লাখ টাকার কম্পিউটার কিনতে চাচ্ছ, তাহলে তুমি আমাদেরকে কম্পিউটারটা দাও প্লাস এক্সট্রা করে আমাকে 80,000 টাকা দাও, তাহলেই তো নতুন কম্পিউটারটা আমি নিতে পারবো, রাইট ভাইয়া? এটা কি বুঝতে পেরেছেন? যে কনসেপ্টটা আমি বুঝাইলাম, এটা কি বুঝতে পেরেছেন? এটা বাদ দেন আপনি, এটা আপনার দেখার দরকার নাই। আমি যে কনসেপ্টটা বুঝাইলাম, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? বলেন। জি স্যার। ওকে, এটা ভেরি সিম্পল কনসেপ্ট, তাই না? লাইফের সাথে রিলেটেড। থ্যাংক ইউ। তাহলে এই জিনিসটাই আমরা এখন নির্ণয় করা শিখবো। আমার একটা পুরাতন যন্ত্র বা সম্পদ আছে, এই পুরাতন সম্পদ এবং টাকা দিয়ে আমি নতুন একটা সম্পদ কিনবো। যদি নতুন সম্পদটা কিনি, তাহলে নতুন সম্পদকে আমি কত টাকায় লিপিবদ্ধ করব, এটাই হচ্ছে অঙ্কের নিয়ম। যে অঙ্কটা কোনো জায়গায় আসেনি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বছর আসছে একেবারে নতুন একটা প্রশ্ন হিসাবে, যেটা এর আগে কোথাও এসেছিল না। এটাও হুবহু ইংরেজি ভালো রাইটারের বই থেকে কপি করা। ঠিক আছে ভাইয়া, তাহলে প্রশ্নটা আমরা একটু সলভ করি। দেখেন, এবিসি কোম্পানি একটি পুরাতন মেশিন বিনিময় করেছে যার বহিমূল্য 39,000 টাকা এবং ন্যায্য বাজার মূল্য। ভাইয়া, ন্যায্য বাজার মূল্য কি? ন্যায্য বাজার মূল্য মানে এই জিনিসটা যদি আমি এখন বাজারে বিক্রি করি, যে টাকাটা আমি পাবো সেটাই হচ্ছে ন্যায্য বাজার মূল্য। ঠিক আছে ভাইয়া? এখন এই ন্যায্য বাজার মূল্যের একটা ইংরেজি আছে, হয়তো এর পরের বার প্রশ্ন আসবে আপনাকে এই ন্যায্য বাজার মূল্য কথাটা না বলে ইংরেজি টার্মটা ইউজ করে দিল, তখন কি আমি পারবো না? অবশ্যই পারবো। ন্যায্য বাজার মূল্যের ইংরেজি হচ্ছে ফেয়ার মার্কেট ভ্যালু। কি ভাইয়া? ফেয়ার মার্কেট ভ্যালু। মনে থাকবে? তাহলে ন্যায্য বাজার মূল্যের ইংরেজি কি? ফেয়ার মার্কেট ভ্যালু। ঠিক আছে? আর বহিমূল্য বা পুস্তক মূল্য, এটার ইংরেজি কি ভাইয়া? যেহেতু ইংরেজি রাইটারের বই থেকে নিচ্ছে, মাঝে মধ্যে ইংরেজি টার্ম দেখি না, ওরা ওটার আর বাংলা করে না, ইংরেজিই তুলে দেয়। এটার ইংরেজি হচ্ছে বুক ভ্যালু। কি ভাইয়া? বুক ভ্যালু। ওকে, আচ্ছা। এখন ন্যায্য বাজার মূল্য 35,000 টাকা, আর নতুন মেশিনটির মূল্য হিসাবে পুরাতন মেশিন সহ অতিরিক্ত আরও 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। এখন বলছে এবিসি কোম্পানির বহিতে নতুন মেশিনটির মূল্য কত হবে, অর্থাৎ নতুন যে মেশিনটি আপনি কিনছেন, তাহলে নতুন মেশিনের দাম কত হবে সেটা জিজ্ঞাসা করছে। বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, ভেরি গুড। তাহলে এমন যদি কনসেপ্ট থাকে যে আমি এক্সচেঞ্জ করছি, পুরাতন মেশিন টাকা দিয়ে নতুন একটা মেশিন নিচ্ছি, এমন যদি ঘটনা থাকে, তাহলে নতুন মেশিনের মূল্যটা আমি কি করে নির্ণয় করব? দেখেন, লিখেন। এমন ঘটনা হইলে নতুন মেশিনের মূল্য আমি কি করে নির্ণয় করব? নতুন মেশিনের মূল্য সমান
বাজারে বিক্রি করলে যে টাকা পাবো, অর্থাৎ ন্যায্য মূল্য। ঠিক আছে, ন্যায্য মূল্য প্লাস নগদ প্রদান। মনে থাকবে ভাইয়া, ন্যায্য মূল্যের সাথে আমি কি করব, নগদে যে টাকাটা দিচ্ছি সেটা যোগ করে দিব। তো ন্যায্য মূল্য ছিল কত, 35,000 টাকা, তাই না ভাইয়া? এর সাথে আপনি নগদ প্রদান করছেন কত টাকা, অতিরিক্ত 10,000 টাকা আপনি প্রদান করছেন, তাহলে সেটাকে আপনি কি করে দিবেন, যোগ করে দিবেন। তাহলে কত হবে, 45,000 টাকা। ক্লিয়ার ভাইয়া? তাহলে নতুন মেশিনটির মূল্য কত টাকায় লিপিবদ্ধ হবে, 45,000 টাকায় লিপিবদ্ধ হবে। সবাই কি বুঝতে পেরেছে? কখনো বই মূল্যটা আসবে না, আসবে না, আসবে না। মনে থাকবে, কোন মূল্য আসবে না, বই মূল্য আসবে না। ক্লিয়ার ভাইয়া? তাহলে এক্সচেঞ্জ করার সময় নতুন মেশিনের মূল্য নির্ণয় করতে ন্যায্য বাজার মূল্যের সাথে নগদ প্রদানকে যোগ করতে হবে। বই মূল্যের এখানে কোনো কাজ নাই। ক্লিয়ার ভাইয়া? বলেন ক্লিয়ার? জার্নাল দেখানো যাবে না কেন? অবশ্যই জার্নাল দেখাবেন। তো এটা জার্নালের লেনদেনটা কি হচ্ছে, এখানে লেনদেন হচ্ছে যে আপনার ওই যে এই যে মেশিনটা যে চলে যাচ্ছে আমার, এই মেশিনটার মূল্য ক্রেডিট হবে, যেটা চলে যাচ্ছে নগদ টাকা ক্রেডিট হবে, আর 45,000 টাকা সম্পদ বাড়ছে ডেবিট হবে। ঠিক আছে, জার্নাল কেন দেখানো যাবে না? এখানে তো ভাই লাভ ক্ষতি তো নির্ণয় করছি না রে ভাই, এক্সট্রা কেন চিন্তা করতে যান? এখানে তো লাভ ক্ষতির কনসেপ্ট না, এখানে লাভ ক্ষতির কনসেপ্ট না। আপনি লাভ ক্ষতি কেন চিন্তা করছেন ভাই? এখানে লাভ ক্ষতির চিন্তা করে লাভ আছে? বলেন বলেন। বুক ভ্যালু কেন আসে না, এইটা জেনে কি আসলেই কোনো লাভ আছে? বলেন তো, বুক ভ্যালু কেন আসে না, এটা জেনে কি আসলেই লাভ আছে? আমাকে বলেন আগে। যদি বলেন যে লাভ থাকে তাহলে আমি বলবো, আর যদি বলেন যে লাভ না থাকে তাহলে সময় নষ্ট করে লাভ নাই। বুক ভ্যালু কেন আসবে? অবচয় বাদ দেওয়ার পরে যে ভ্যালু সেটা হচ্ছে বুক ভ্যালু। তাহলে ওই ভ্যালুর সাথে কি আপনি তুলনা করবেন? বাজারে বিক্রি করলে কি আপনি এখন বুক ভ্যালু পাবেন? আপনি যখন এক্সচেঞ্জ করছেন তখন কি মার্কেট ভ্যালু দিয়ে করবেন, না আপনার সম্পদের প্রকৃত মূল্য যেটা সেটা দিয়ে করবেন? বলেন। আপনি এক্সচেঞ্জ করছেন, তার মানে অবশ্যই মার্কেটে যে দাম চলছে সেই দাম আপনাকে দিবে। তাহলে বুক ভ্যালু কেন আসবে ভাই, বলেন তো, বলেন। হ্যাঁ, ওকে, এবার দেখি আমরা, ভালো করে বুঝেন। একটি সম্পদ কতদিন আগে ক্রয় করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে এটা আমরা শিখব। ওকে, একটি সম্পদ কতদিন আগে আমরা কিনেছি বা ব্যবহার করেছি সেটা আমরা এখন জানবো। ঠিক আছে, একটি সম্পদ কতদিন আগে আমি ক্রয় করেছি বা কতদিন ব্যবহার করা হয়েছে যদি জানতে চাই তাহলে আমরা কিভাবে বের করব। ঠিক আছে, দেখেন, এই যে বলেছে কম্পিউটারটি কেনা হয়েছিল কতদিন আগে সেটা জানতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের বের করার নিয়ম হচ্ছে, দেখেন, তাহলে কতদিন আগে আমি সম্পদ কিনেছি বা ব্যবহার করেছি এটা কিভাবে নির্ণয় করব, ওটা লিখেন, লিখে সমান দেন, সমান দিয়ে লিখেন পুঞ্জীভূত অবচয় ডিভাইডেড বাই বার্ষিক অবচয়, তাহলে বের হয়ে যাবে। বোঝা গেছে ভাইয়া? একটি সম্পদ আমি, হ্যাঁ, একটি সম্পদ আমি কতদিন ব্যবহার করেছি বা কতদিন আগে কিনেছি এটা বের করতে হলে পুঞ্জীভূত অবচয়কে বার্ষিক অবচয় দিয়ে ভাগ করে দিব। ওকে ভাইয়া, পুঞ্জীভূত অবচয়কে বার্ষিক অবচয় দিয়ে ভাগ করে দিব, তাহলে আমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো প্রশ্নে দেখেন পুঞ্জীভূত অবচয় দেয়া আছে কত টাকা, 18,000 টাকা, রাইট? বার্ষিক অবচয় কি প্রশ্নে দেয়া আছে? প্রশ্নে বার্ষিক অবচয় দেয়া নাই। তাহলে দেখেন 30,000 টাকায় কিনেছি, এখানে কি নাই, কোনো আমার ভগ্নাবশেষ মূল্য নাই। তার মানে 30,000 টাকা কে আমি যদি ভাগ দিয়ে দিই আয়ুষ্কাল দিয়ে 5 বছর, তাহলে আমার বার্ষিক অবচয় হবে 6,000 টাকা। তাহলে 18,000কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয় ভাইয়া, 3 হয়। অর্থাৎ এই সম্পদটা আমি কয় বছর আগে কিনেছি, 3 বছর আগে কিনেছি। বোঝা গেছে ভাইয়া? কনসেপ্ট কি বুঝছেন? বলেন, কনসেপ্ট কি বুঝছেন? বলেন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে একটি সম্পদ কতদিন আগে আমি কিনেছি অথবা কতদিন ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা কি করব, জাস্ট পুঞ্জীভূত অবচয়কে বার্ষিক অবচয় দিয়ে ভাগ করে দেব, তাহলে উত্তর বের হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? বলেন। ওকে, এগুলো নোট করে রাখেন, এগুলো নোট করবেন, নোট দেখে দেখে প্র্যাকটিস করবেন, জীবনে ভুলবেন না।
আর যদি এলোমেলো করে অবচয় পড়তে যান, অবচয়ে 20টার বেশি নিয়ম আছে, মাথা খারাপ হয়ে পড়ে থাকবেন। ঠিক আছে, এই ক্লাসটা না করে আপনি করেন, হ্যাঁ, এই ক্লাসটা না করে আপনি ওই বইয়ের প্রশ্নগুলো সলভ করতে যান, দেখবেন যে মাথা খারাপ হয়ে পড়ে আছেন আপনি। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, নেক্সটে যাই আমরা। দেখেন কি বলেছে, আসবাবপত্রটি ব্যবহার হয়েছে, কতদিন ব্যবহার হয়েছে সেটা জানতে যাচ্ছে, রাইট? আসবাবপত্রটা কতদিন ব্যবহার হয়েছে সেটা জানতে যাচ্ছে। তাহলে দেখেন, কতদিন আগে কিনেছি আর কতদিন ব্যবহার করেছি, দুইটা একই জিনিস না ভাইয়া? একই জিনিস। তাহলে আমাদের সূত্র কি ছিল বলেন? আমাদের সূত্র ছিল পুঞ্জীভূত অবচয়, রাইট? আমাদের সূত্র ছিল পুঞ্জীভূত অবচয় ডিভাইডেড বাই বার্ষিক অবচয়, এটা আমাদের সূত্র ছিল। ওকে, তো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি দেয়া আছে, পুঞ্জীভূত অবচয় দেয়া আছে 3500 টাকা। ওকে, আর বার্ষিক অবচয়টা তাহলে আমরা এখন বের করি। ক্রয় মূল্য আছে কত টাকা? 16,800 টাকা। আর আয়ুষ্কাল কয় বছর? 4 বছর। তাহলে 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হয়? 4 4 16, 4 দুগুণে 8 আর 2 শূন্য, তাহলে দেখেন 4200 টাকা। ভাইয়া 3500 কি 4200 দিয়ে ভাগ করা যায়? বলেন তো আমাকে, বলেন। বার্ষিক অবচয় বের করা বুঝেন না, তাহলে কি করবেন ভাই বলেন তো? মানে মাথাটাকে একটু ইউজই করতে পারেন না, সবচেয়ে মানে কি বলবো, মানে মাথাটাকে জাস্ট ইউজই করেন না, তাহলে কেমনে কি হবে বলেন? বার্ষিক অবচয় বের করাই বুঝতে পারছেন না, তাহলে কেমনে হবে? বার্ষিক অবচয়ের সূত্র কি ভাই বলেন তো? বার্ষিক অবচয়ের সূত্র কি এটাই যদি না বুঝেন, প্রতিবার কি আমি লিখবো ভাই বলেন তো যে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য? এটা কি প্রতিবার লিখবো ডিভাইডেড বাই আয়ুষ্কাল? এভাবে কি প্রতিবার লিখবো বলেন আমাকে? এটা কি প্রতিবার লিখবো? এটা বার্ষিক অবচয়ের সূত্র না সরলরৈখিক পদ্ধতিতে। মানে একটু এদিক সেদিক হইলে মাথাকে ক্যাচ করতে পারছেন না, তাহলে আগাবেন কেমনে ভাই? একটু এদিক সেদিক হইলে মানে পারছেন না, তাহলে কেমনে কি করবেন বলেন? ক্রয় মূল্য আছে কত টাকা? 16,800 টাকা। ভগ্নাবশেষ মূল্য অঙ্কে আছে? নাই, তাই এই যে 0 লিখেন। আয়ুষ্কাল আছে অঙ্কে? আছে, 4 বছর। তাহলে কি কাটাকাটি করলে কত হবে? 4200 হবে না? হয়, বলেন। বুঝতে পেরেছেন? সেজন্য এই যে 4200। এখন বলেন 3500কে কি 4200 দিয়ে ভাগ করা যায়? আমাকে বলেন তো, বলেন। 3500কে কি 4200 দিয়ে ভাগ করা যায় না, যায় না ভাই? বলেন। 3500কে 4200 দিয়ে ভাগ করা যায়? বড় সংখ্যাকে দিয়ে কি ছোট সংখ্যাকে ভাগ করা যায়? উত্তর হচ্ছে যায় না। যদি না যায় তাহলে মনে করবেন এই সম্পদটা 1 বছরের কম ব্যবহার হয়েছে। কয় বছর? 1 বছরের কম ব্যবহার হয়েছে, মনে থাকবে। যদি ভাগ না করা যায়, ঠিক আছে, তাহলে মনে করবেন সম্পদটা 1 বছরের কম ব্যবহার হয়েছে। এর আগের বার কিন্তু আমি ভাগ করতে পেরেছিলাম, ওপরে ছিল 18,000, নিচে ছিল 6,000, তো কাটাকাটি করে 3 হয়েছিল। কিন্তু 4200কে দিয়ে আপনি 3500কে কি কাটাকাটি করতে পারবেন? পারবেন না। তাহলে ভাইয়া কি করব আমরা? তাহলে মনে করব যে 1 বছরের কম ব্যবহার হয়েছে। ভাইয়া 1 বছরের কম যদি ব্যবহার হয় তাহলে মাসে, 1 বছরের কম মানে কি মাস আসে না? 1 বছরের কম মানে তো মাস আসে নাকি? তাহলে মাসে ব্যবহার হয়েছে, এটি বছরে হয়নি। ঠিক আছে, তাহলে এখন আপনাকে কি করতে হবে জানেন? এখন আপনাকে এই যে 42,000 টাকা যে বার্ষিক অবচয়, 4200 টাকা, এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, করে মাসিক অবচয় বের করতে হবে। তাহলে দেখেন তো 6 দিয়ে কাটাকাটি যায় না? 2। আর এখানে কত হয়? 6 7 42 মানে 700। 2 দিয়ে 700কে কাটলে থাকে কত? 350। তার মানে 1 মাসের অবচয় কত হচ্ছে? 350। এবার আপনি 3500কে 350 দিয়ে ভাগ দেন। এবার কি কাটাকাটি যায়? কাটাকাটি যায়। 35কে 35, তাহলে 10 কত আসে? 10 আসে। তাহলে এই 10 কি বলেন তো? 10 মাস। 10 কি ভাইয়া? 10 মাস। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে যখন দেখবেন আপনি কাটাকাটি করতে পারছেন না, ঠিক আছে, নিচে বড় সংখ্যা হয়ে গেছে,
তখন বুঝবেন যে এটা বছরে ব্যবহার করেনি, এটা কি ব্যবহার হয়েছে, মাসে ব্যবহার হয়েছে। তখন আপনি এই যে বছরের অবচয়টাকে মাস বানাবেন। তাহলে ভাইয়া 4200 টাকাকে যদি আমি 12 দিয়ে ভাগ দিই, 12 মাস দিয়ে ভাগ দিই, তাহলে আমি 1 মাসের অবচয় পাবো না? এই 1 মাসের অবচয়টা দিয়ে তখন আপনি কি করবেন, পুঞ্জীভূত অবচয়কে ভাগ দিবেন, দিলেই যেটা উত্তর বের হবে অত মাস হবে উত্তর। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি বলেন? সবাই কি বুঝতে পেরেছে কিনা বলেন? গত বছরের এই প্রশ্নগুলো করাইছিলাম, 2 ঘন্টার মনে হয় একটা ক্লাসে প্রশ্ন করাইছিলাম। তো এটা মনে হয় ইউটিউবে 16,000 ভিউ হয়েছে, আর ফেসবুকে মনে হয় কত 20,000 প্লাস ভিউ হয়েছে। অবচয়ের ক্লাসটা এত মানুষ দেখেছিল। আমার মনে হয় অন্তত যারা গত বছর পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, যারা অন্তত গত বছর পরীক্ষা দিয়েছে তাদের 80% ছেলে মেয়ে এই ক্লাসটা করে গেছিল। এক বছর প্রায় কেন লিখবেন ভাই? 1 বছর প্রায় অপশনে আছে যে আপনি 1 বছর প্রায় লিখবেন। মানে উদ্ভট যত প্রশ্ন, উদ্ভট যত মানসিকতা, উদ্ভট যত চিন্তা, সবগুলো ক্লাস করতে আসলে বের হয় আপনাদের। মানে নর্মাল চিন্তা ভাবনাই করতে বের পারেন না। 1 বছর প্রায় কি আপনার অপশনে আছে যে 1 বছর প্রায় আপনি লিখবেন? এমসিকিউতে লিখে আসবেন যে 1 বছর প্রায়, নাকি? মানে এমন এমন প্রশ্ন করেন, প্রশ্নগুলোই হচ্ছে অযৌক্তিক প্রশ্ন, যে প্রশ্নের কোনো ভ্যালু নাই। যৌক্তিক প্রশ্ন হইলে সেটা দিয়ে কিছু শেখা যায়, কিন্তু অযৌক্তিক প্রশ্ন মানে সময় নষ্ট হয়, বুঝছেন? বলেন তো ওটা 1 বছর প্রায় কি ওটা হয়? 1 বছর প্রায় কেন হবে ভাই বলেন তো? এমন এমন কথাবার্তা বলেন মাঝে মাঝে, মানে কি বলবো। দেখেন এবার আবার এই প্রশ্নের প্যাটার্নটা একটু দেখেন। এই প্রশ্নটা আবার সেম কোয়ালিটির প্রশ্ন, কিন্তু কত মাস বা কত বছর সেটা বলেনি, ডিরেক্ট তারিখ জানতে চেয়েছে আমার কাছে। কি জানতে চেয়েছে? ডিরেক্ট আমাদের কাছে তারিখ জানতে চেয়েছে, ঠিক আছে? ডিরেক্ট তারিখ যদি জানতে চাই তাহলে আমরা কি করব দেখি। হ্যাঁ, ডিরেক্ট যদি তারিখ জানতে চাই তাহলে আমরা কি করব? তাহলে দেখেন, যন্ত্রটি কখন ক্রয় করা হয়েছিল, ওই যে কখন কিনেছিলাম, কতদিন আগে বা কতদিন ব্যবহার করেছি, একই কনসেপ্টে আমরা করব। একই কনসেপ্ট কি? পুঞ্জীভূত অবচয়, রাইট? পুঞ্জীভূত অবচয় ডিভাইডেড বাই বার্ষিক অবচয়, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আগে সূত্রটা ফেলি। তাহলে ভাইয়া পুঞ্জীভূত অবচয় আছে কত টাকা হবে দেখেন তো? ক্রয় মূল্য 2 লাখ, ভগ্নাবশেষ মূল্য 20,000। তাহলে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য আমি বাদ দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এবং সরলরৈখিক পদ্ধতিতে 2016 সালের আর্থিক বিবরণীতে যন্ত্রপাতির অবচয় হয়েছে 7,500 টাকা। ধার্য করা হলে যন্ত্রপাতিটা কখন আমি কিনেছিলাম, তাই না? তাহলে দেখেন, যন্ত্রপাতিটা আমার এখানে 6 বছর। এখন 2016 সালের আর্থিক বিবরণীতে এত টাকা ধার্য করেছি, ওকে, ভালো কথা। তাহলে এখন বার্ষিক অবচয় কত বের হয় আমাদের দেখি। 2 লক্ষ মাইনাস 20,000, ওকে, ডিভাইডেড বাই কত আমাদের 6। তাহলে কত হয় ভাইয়া বলেন তো? 1,80,000। 1,80,000কে 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 30,000। এই 30,000 টাকা হচ্ছে আমার কি অবচয়? বার্ষিক অবচয়। কিন্তু আর্থিক বিবরণীতে যন্ত্রপাতির অবচয় কত দেয়া আছে ভাইয়া? 7,500। দ্যাট মিনস এই 7,500 আমার কি? পুঞ্জীভূত অবচয়। যেহেতু আর্থিক বিবরণীতে অবচয় দেয়া আছে, তার মানে মোট অবচয়ের পরিমাণই দেয়া আছে সেটা 7,500। আর আমি এখানে অঙ্ক করে আমার বার্ষিক অবচয় বের হলো 30,000। ভাইয়া এখন আমাকে বলেন তো দেখি, 7,500কে কি 30 দিয়ে ভাগ করা যায় আগের অঙ্কটার মতো? বলেন আমাকে একটু বলেন তো ভাইয়া, আগের অঙ্কটার মতো কি আমি কি ভাগ করতে পারবো? 30,000কে কি 7,500 দিয়ে ভাগ, 7,500কে কি আমি 30,000 দিয়ে ভাগ করতে পারবো? বলেন বলেন আমাকে। যারা উত্তর করছেন তারা উত্তর করে নিজের মনে লিখে রাখেন, ঠিক আছে? কমেন্ট করার দরকার নাই। যাদের উত্তর আগে হয়ে যাবে তারা ক্লাস করে সময় নষ্ট করারও দরকার নাই। আর যদি ক্লাস করতে ভালো লাগে, আমাকে যদি দেখতে ভালো লাগে, তাহলে বসে বসে আমাকে দেখেন, কিন্তু কমেন্ট করবেন না, এতে করে অন্যদের মনোযোগ নষ্ট হয়, ঠিক আছে? তাহলে বলেন, যদি আমি ভাগ করতে না পারি তাহলে আমাকে কি করতে হবে? মাস বানাইতে হবে। 30,000কে আমি কি করব? 12 দিয়ে ভাগ করব। তাহলে দেখেন 6 দিয়ে কাটাকাটি করা যায়, 2 হবে এখানে, এখানে 5 হবে। দ্যাট মিনস এখানে হচ্ছে কত? 5,000, আর এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে হয় 2,500।
তাহলে মাসিক অবচয় কত হইল আমাদের? মাসিক অবচয় হইল 2500। তাহলে 7500কে যদি আমি 2500 দিয়ে ভাগ করি তাহলে কত বের হবে ভাইয়া? 3 হবে। কত হবে? 3 হবে, অর্থাৎ 3 মাস, রাইট? অর্থাৎ 3 মাস। তার মানে আমি 3 মাস আগে কিনেছিলাম। এখন 2016 সালের আর্থিক বিবরণী আমি প্রস্তুত করি কবে? 31শে ডিসেম্বরে আর্থিক বিবরণী প্রস্তুত করি। তাহলে এই যে 31শে ডিসেম্বরের আগের 3 মাস গণনা করতে হবে। 31শে ডিসেম্বরের আগের 3 মাস গণনা করতে হবে। 31শে ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর। তাহলে আমি 3 মাস আগে কত মাস হয়? সেপ্টেম্বরে ক্রয় করেছিলাম, রাইট? আমি কবে ক্রয় করেছিলাম ভাইয়া? সেপ্টেম্বরে ক্রয় করেছিলাম। তাহলে উত্তর কি হবে বলেন তো? উত্তর হবে ডিসেম্বর, তাই না? ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সরি মিস্টেক হয়েছে একটু, ডিসেম্বর থেকে না। তাহলে ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর। তাহলে আমি কিনেছিলাম কবে ভাইয়া? অক্টোবরে আমি কিনেছিলাম। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে অক্টোবর। এখন দেখেন উত্তরটা কি 30 অক্টোবর হবে না 30 সেপ্টেম্বর হবে? মনে রাখবেন মাসের শেষ দিন মানে পরের মাসের প্রথম তারিখ, দ্যাট মিনস 1 অক্টোবরকে ইন্ডিকেট করে। আর 30 অক্টোবর মানে অক্টোবরের পরের মাস, নভেম্বরকে ইন্ডিকেট করে। তাহলে এখন উত্তর কি হবে আমাকে বলেন তো ভাইয়া? তাহলে এটার উত্তর কি হবে? কে বলতে পারে বলেন? উত্তর কি হবে? উত্তর হবে 30 সেপ্টেম্বর। উত্তর হবে 30 সেপ্টেম্বর। কেমনে হবে আমি বোঝাচ্ছি। আগে বলেন এই যে 3 মাস, এটা কি বুঝতে পেরেছেন? 3 মাস আগে যে আমি কিনেছিলাম সেটা কি বুঝতে পেরেছেন আমাকে বলেন? 3 মাস আগে যে আমি কিনেছিলাম সেটা কি আমি বুঝতে পেরেছি? আগের নিয়মে অঙ্ক করে আমি দেখলাম যে উত্তর বের হলো 3 মাস। তাহলে 3 মাস কোন দিন থেকে 3 মাস? ডিসেম্বর থেকে 3 মাস। কারণ আর্থিক বিবরণীতে যে টাকাটা দিয়েছিল এটাকে আমি পুঞ্জীভূত অবচয় ধরে অঙ্ক করলাম না। তাহলে ডিসেম্বর 31 থেকে আপনি 3 মাস চিন্তা করেন। 1 মাস ডিসেম্বর, নভেম্বর, দ্বিতীয় মাস, তৃতীয় মাস কোনটা তাহলে? অক্টোবর, ঠিক আছে? তাহলে অক্টোবরের প্রথম, অক্টোবরের 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ, তাহলে 3 মাস হয়। এখন অক্টোবরের 1 তারিখ কি অপশনে আছে? অপশনে আছে অক্টোবরের 30 তারিখ। মনে রাখবেন কোন মাসের শেষ তারিখ মানে পরের মাসকে ইন্ডিকেট করে, এটা মানে হচ্ছে নভেম্বর। আর 30শে সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরের পরের মাস, অর্থাৎ 1 অক্টোবরকে ইন্ডিকেট করছে। আর আমার উত্তরে কি লাগবে? অক্টোবর মাসই লাগবে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গ নাম্বার। সবাই কি বুঝছি ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? না আমার ভাগ করাই ভুল নাই? রাইট, মাসের শেষ তারিখ পরবর্তী দিনকে নির্দেশ করে। ভেরি গুড, থ্যাংক ইউ। আর মাসের প্রথম তারিখ, মাসের প্রথম তারিখ ওই মাসকে ইন্ডিকেট করে। যেমন দেখেন এখানে বলেছে 1 নভেম্বর, তার মানে এটি নভেম্বর মাসকে ইন্ডিকেট করছে। এখানে বলছে 1 এপ্রিল, তার মানে এটি এপ্রিল মাসকে ইন্ডিকেট করছে। এখানে বলেছে 30 সেপ্টেম্বর মানে পরের দিন চলে যাবে 1 অক্টোবর। 30 অক্টোবর মানে এটা চলে যাবে 1 নভেম্বর। তো অনেক ছেলে মেয়ে এটা উত্তর করে অক্টোবরকে উত্তর করে আসবে, কিন্তু অক্টোবরকে উত্তর করলে কিন্তু হয় না। বোঝা গেছে ভাইয়া? ওকে, তাহলে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধরে শিখতে হবে। এখন দেখেন সম্পদের জের নির্ণয় কি ভাইয়া? সম্পদের জের নির্ণয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা রিটেনে আসার মতো প্রশ্ন, ঢাবি রিটেনে আসার মতো প্রশ্ন এই প্রশ্নটা, ঠিক আছে? দেখেন সম্পদের জের নির্ণয়। ওকে, সম্পদের জের নির্ণয় করার সময় আমি কেমনে করব? সম্পদের জের নির্ণয় মানে কি জানেন? ধরেন 1 তারিখে আপনার সম্পদ আছে 100 টাকা, ওই বছরে আবার নতুন করে আপনি একটা সম্পদ কিনেছেন, কেনার পরে একটা সম্পদ আপনি বিক্রি করে দিয়েছেন, তাহলে আপনার হাতে কত টাকার সম্পদ থাকবে এটাই জানতে চাচ্ছে। ওকে, তাহলে লিখেন সম্পদের জের নির্ণয় যখন করতে বলবে, সম্পদের সমাপনী জের, দেখেন 2007 সালের 30 নভেম্বর যন্ত্রপাতির জের কত হবে? অর্থাৎ 30 নভেম্বর মানে কি? শেষ দিন, তাই না? তাহলে সম্পদের জের আপনি কি করে নির্ণয় করবেন? লিখেন সম্পদের সমাপনী জের সমান সম্পদের ক্রয় মূল্য, সরি সম্পদের প্রারম্ভিক জের প্লাস
নতুন সম্পদ ক্রয় মাইনাস সম্পদ বিক্রয় ক্রয় মূল্যে, তাহলেই বের হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে বোঝেন। তাহলে সম্পদের প্রারম্ভিক জের, এই যে দেখেন জানুয়ারি 1 তারিখ, 1 তারিখ মানে কি প্রারম্ভিক জের কত টাকা ভাইয়া? 80,000 টাকা। বছরে 40,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো, এই যে নতুন সম্পদ ক্রয় কত? 40,000 টাকা। এবার দেখেন খেলাটা জমবে এখান থেকে। যন্ত্রপাতি যার ক্রয় মূল্য ছিল 20,000 টাকা, অর্থাৎ যে যন্ত্রপাতিটা আপনি কিনেছিলেন কত টাকায়? 20,000 টাকায় কিনেছিলেন, ওটার অবচয় সঞ্চিতি ছিল 5,000 টাকা, মানে আজকের দিন পর্যন্ত তার অবচয় ধরা হয়েছে 5,000 টাকা। সেই যন্ত্রপাতিটা আপনি বিক্রি করেছেন 13,000 টাকায়, দ্যাট মিনস এটি যন্ত্রপাতির বিক্রয় মূল্য। ওকে, এখন কথা হচ্ছে আপনি যখন সম্পদের যে নির্ণয় করবেন তখন অবশ্যই যে সম্পদটা আপনি বিক্রি করছেন তার ক্রয় মূল্যে আপনাকে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ এখানে আপনি মাইনাস করবেন কত? 20,000 টাকা মাইনাস করবেন। তাহলে 20,000 টাকা মাইনাস করলে সম্পদের সমাপনী জের কত বের হবে? সম্পদের সমাপনী জের বের হবে 1 লাখ টাকা। বোঝা গেছে ভাইয়া? তো এই ফরম্যাটটা মনে রাখবেন। এখন কথা হচ্ছে ভাইয়া, সম্পদকে কেন আমি বিক্রি যে সম্পদটা করছি তাকে আমি কেন ক্রয় মূল্যে লিপিবদ্ধ করব? তার কারণ হচ্ছে ওই যে আমাদের যে ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য নীতি, সেখানে বলা আছে কোনো স্থায়ী সম্পদকে যখন আমি ক্রয় করব তখন তার ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে, এবং ওই স্থায়ী সম্পদটাকে আমি যখন বিক্রয় করব তখনও বিক্রয়টাকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে। বুঝতে পেরেছেন? এটা অ্যাকাউন্টিং এর ঐতিহাসিক ব্যয় নীতিতে বলা আছে। ক্লিয়ার আমার কথা ভাইয়া? বলেন, আমার কথা কি বুঝতে পেরেছেন ভাইয়া? এটা কোথায় বলা আছে? ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য নীতিতে এই কথাটা বলা আছে। তাহলে আমাদের প্রশ্নে যেটাই বলা থাকুক না কেন, যেই সম্পদটা আমি বিক্রি করছি, দেখেন যন্ত্রপাতি যার ক্রয় মূল্য 20,000 টাকা, অবচয় সঞ্চিতি 5,000 টাকা, বিক্রি করা হলো 13,000 টাকা। ভাইয়া এত ঘটনা আমি জানি না, এই সম্পদটা আমি বিক্রি করেছি। ঠিক আছে, তো যেই সম্পদ আমি বিক্রি করেছি তার ক্রয় মূল্য কত ছিল? 20,000 টাকা ছিল। তো আমি ওই বিক্রয়টা ক্রয় মূল্যে লিপিবদ্ধ করব। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? কেন ভাইয়া করব? কারণ ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য নীতি আমাকে বলেছে যে তুমি যে সম্পদটা বিক্রি করবা সেটাকে তুমি ক্রয় মূল্যে লিপিবদ্ধ করবা। জেনারেল সেন্সে আমরা একটা চিন্তা করি। ঠিক আছে, ধরেন আপনি একটা মোবাইল কিনেছেন 20,000 টাকা দিয়ে, 5 বছর ব্যবহার করে ফেলেছেন, দিয়ে তার বই মূল্য আছে 8,000 টাকা। এখন আপনার মোবাইলটা যদি হারানো যায় তাহলে আপনি কি বলবেন যে আমার 8,000 টাকার সম্পদ চলে গেল? না, আপনি কি বলবেন? আমার 20,000 টাকার মোবাইলটা চলে গেল, তাই বলবেন না? যে টাকা দিয়ে কিনেছিলেন সেটাই চলে গেল, এটা বলবেন না? তো এই কারণে ক্রয় মূল্য নীতিতে আমাদের বলা আছে যখন আমি একটা জিনিস বিক্রি করব ওই বিক্রয়টাকেও সম্পদের আসল মূল্যে লিপিবদ্ধ করতে হবে। ওকে, বোঝা গেছে ভাইয়া? তাহলে যত কঠিনই প্রশ্ন আসুক না কেন আমরা এই কনসেপ্ট ফেললে হয়ে যাবে। এখন পরের প্রশ্নটা আপনারাই সলভ করবেন, আমি কিচ্ছু বলবো না। পরের সেম প্রশ্ন আরেকবার আসছে, এটা আপনারাই সলভ করবেন, আমি কিছু বলবো না। পরের প্রশ্নের উত্তর আপনারাই করেন। পরের প্রশ্নের উত্তর আপনারাই করেন, আমি কিচ্ছু বলবো না। দেখেন এই প্রশ্নটার উত্তর আপনারা করবেন, আমি কিচ্ছু বলবো না। উত্তর করে চট করে জানাই দিবেন যে উত্তর কত হবে। এতক্ষণ লাগছে কেন ভাই? এটা করতে এতক্ষণ লাগবে বলেন? গাধামো উত্তর করলেন, যে প্রথমে উত্তর করেছেন সে নিশ্চিত গাধামো একটা উত্তর করেছেন। ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। আশা করি বলা লাগবে না এটা, আশা করি এটা বলা লাগবে না, রাইট? পারা যাচ্ছে? বলেন, সম্পদ কত ছিল? 50,000। নতুন করে কিনেছেন কত? কিনেছেন কত? 80,000, রাইট? না কত কিনলেন? 80,000 কিনলেন। তাহলে টোটাল সম্পদ আছে কত? 1,30,000। এখন আপনি কি করছেন? যন্ত্রপাতি যার ক্রয় মূল্য 25, এটাকে কি করেছেন? বিক্রি করেছেন। তো বিক্রয় করলে কি হয়? মাইনাস হয়।
বিক্রয় মূল্যটা কোন মূল্যে লিপিবদ্ধ হবে? ক্রয় মূল্যে লিপিবদ্ধ হবে। তাহলে 25,000 মাইনাস করেন, তাহলে থাকে কত? 1,05,000। ক্লিয়ার? বলেন, বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। দেখেন, ভালো করে বুঝেন এবার, ঠিক আছে? ভালো করে বুঝেন। দেখেন, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি দেয়া আছে, ঠিক আছে? আপনাকে বের করতে বলতে পারে পুঞ্জীভূত অপচয় কত, আপনাকে বলতে পারে সম্পদের ক্রয় মূল্য কত, আপনাকে বলতে পারে সম্পদের বই মূল্য কত। বোঝা গেছে আমার কথা ভাইয়া? সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি দেয়া আছে, আছে না এই প্রশ্নে? বলেন, এই প্রশ্নে কি সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি দেয়া আছে? দেখেন তো, একটি সম্পদ বিক্রি করেছি যার ক্রয় মূল্য 50,000 টাকা, যদি কোম্পানি উক্ত বিক্রিতে 5,000 টাকা লাভ করে। দেখেন, এই যে বিক্রিতে 5,000 টাকা লাভ করেছি, তার মানে কি সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি দেয়া আছে না? আছে ভাইয়া? বলেন, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি কি দেয়া আছে? বলেন, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি দেয়া আছে কিনা বলেন আমাকে। আছে না ভাইয়া? কোনো কমেন্ট দেখি না কেন? আছে, ভেরি গুড। সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি দেয়া আছে। যারা ননসেন্স তারা হচ্ছে উত্তরটা আমি সমাধান করার আগে তারা উত্তর করছে, তারা হচ্ছে পিওরলি ননসেন্স, ঠিক আছে? এটা করা যাবে না, কারণ আপনার অনেকে জানে না, আপনি হয়তো আগে জেনে আসছেন, কিন্তু এরকম ননসেন্স অ্যাক্টিভিটিস দেখানো যাবে না। ক্লিয়ার ভাইয়া? তো এরকম ননসেন্সগিরি করা যাবে না, ঠিক আছে? তাহলে দেখেন, যদি দেয়া থাকে তাহলে আমাকে কি বের করতে বলেছে? পুঞ্জীভূত অপচয় বের করতে বলছে, রাইট? তাহলে দেখেন একটা জিনিস মনে রাখবেন, বই মূল্য, ঠিক আছে? বই মূল্য আপনি কেমনে বের করতে পারবেন? হ্যাঁ, বই মূল্য আপনি বের করতে পারবেন হচ্ছে বিক্রয়, বিক্রয় থেকে আপনি যদি লাভ বাদ দেন, কি বাদ দেন? লাভ বাদ দেন, তাহলে বই মূল্য বের হবে, ঠিক আছে? দেখেন তো, বিক্রি করেছেন কত টাকায়? 22,000 টাকায় বিক্রি করেছেন। এখান থেকে যদি লাভ করে থাকেন আপনি, তাহলে লাভটাকে বাদ দিয়ে দিবেন 5,000 টাকা, তাহলে বই মূল্য কত টাকা হবে? 17,000 টাকা হবে, রাইট? যদি আপনি লাভে বিক্রি করেন, আপনাকে যদি বলে বই মূল্য বের করো, তাহলে আপনি কি করবেন? বিক্রয় থেকে লাভ বাদ দিয়ে দিবেন, তাহলে আপনার বই মূল্য বের হবে, ঠিক আছে ভাইয়া? যদি আপনি কোনো প্রোডাক্ট লাভে বিক্রি করেন, মানে সম্পদ যদি আপনি লাভে বিক্রি করেন, তাহলে বিক্রয় থেকে লাভ বাদ দিলে আপনি বই মূল্য পাবেন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে বিক্রয় থেকে লাভ বাদ দিলে আমি বই মূল্য পেয়েছি। এখন আপনাকে বের করতে বলছে কি বলেন তো? আপনাকে বের করতে বলছে পুঞ্জীভূত অপচয় কত। ভাইয়া, একটা সূত্র ছিল, আপনার মনে আছে? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অপচয় সমান বই মূল্য। মনে আছে এই সূত্রটা? এই সূত্রটা কি আপনার মনে আছে ভাইয়া? বলেন তো আমাকে, এই সূত্রটা কি আপনার মনে আছে? এই সূত্র যদি আপনার মনে থাকে, তাহলে আপনি জাস্ট মান বসান। আপনাকে যেহেতু পুঞ্জীভূত অপচয় বের করতে বললো, তাহলে পুঞ্জীভূত অপচয়টাকে এই পাশে রাখেন, ক্রয়কে ওই পাশে নিয়ে যান, তাহলে কি হবে বলেন তো? ক্রয় মূল্য মাইনাস বই মূল্য, তাই না? সূত্রটা এমন হবে না ভাইয়া? তাহলে পুঞ্জীভূত অপচয় মানে শর্টকাট সূত্র মনে রাখবেন, ক্রয় মূল্য মাইনাস বই মূল্য, তাহলে আমি পুঞ্জীভূত অপচয় পাবো। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 50,000 টাকা ছিল। এই 50,000 টাকা থেকে এই যে বই মূল্য আপনি পেয়েছেন 17,000 টাকা, এই 17,000 টাকাকে আপনি বাদ দিয়ে দেন, তাহলে আপনি 33,000 টাকা কি পাইলেন ভাইয়া? 33,000 টাকা আপনি পুঞ্জীভূত অপচয় পাইলেন। বুঝছেন? বুঝছেন আমার কথা? বুঝছেন কিনা বলেন? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? বলেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই প্রশ্নটাই যদি ক্ষতি থাকতো, কি থাকতো? ক্ষতি যদি থাকতো, তাহলে যদি ক্ষতি থাকতো তাহলে বই মূল্যের সূত্র কি হতো বলেন তো? ক্ষতি থাকলে বই মূল্যের সূত্র হতো বিক্রয়
প্লাস ক্ষতি সমান বইমূল্য। ঠিক আছে, এই যে এখানে যে লাভ থাকলে মাইনাস করব, আর যদি ক্ষতি থাকে তাহলে কি করব ভাইয়া, প্লাস করব, তাহলে আমি বইমূল্য পেয়ে যেতাম। ক্লিয়ার ভাইয়া সবাই বলেন? ক্লিয়ার? হ্যাঁ, ক্ষতি হলে যোগ করব। ভেরি গুড, থ্যাংক ইউ। এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, কারণ আমি জিনিসগুলো এমনভাবে সাজাই দিয়েছি, আপনারা নিশ্চয়ই নোট করছেন সাথে সাথে। প্রতিটা অঙ্কের নাম্বার দিবেন, নোট করে করে রাখবেন খাতায়। ঠিক আছে, দেন সলভ করবেন, 2-3 বার করে সলভ করবেন, দেখবেন অবচয় থেকে যে প্রশ্নই দিক আপনাকে আটকাইতে পারবে না কেউ। ওকে, কিন্তু প্রথমে যদি মনে করেন আমি এক দেখাই পারবো ভাইয়া, চোখের পলক দিব আর খালি আমার হয়ে যাবে, তাহলে সবাই অ্যাডমিশন টেস্টে চান্স পাইতো, কেউ ফেল করতো না। ওকে, পরের প্রশ্ন দেখি আমরা, দেখি কি বলছে। এবার আপনার একই কনসেপ্ট দেখেন তো, ক্ষতি আছে না ভাইয়া, বিক্রয়জনিত ক্ষতি দিয়েছে, আর জমাকৃত অবচয় মানে কি, পুঞ্জীভূত অবচয় দিয়েছে, দিয়ে এবার বলছে ক্রয় মূল্য কত। রাবি 17-18 প্রশ্ন, মানে ঘটনাটা বুঝেন ভাইয়া, সেম অঙ্ক, এর আগে কিন্তু আপনাকে ক্রয় মূল্য দিয়ে দিয়েছিল, তাই না, বিক্রয় মূল্য দিয়ে দিয়েছিল, লাভ ক্ষতি দিয়ে দিয়েছিল যে কোনো একটা, দিয়ে বলেছিল পুঞ্জীভূত অবচয় কত। কিন্তু এবার আবার পুঞ্জীভূত অবচয় দিয়ে দিয়েছে, দিয়ে আপনাকে বলছে ক্রয় মূল্য কত। তাহলে কেমনে বের করব? সেম কনসেপ্ট ভাইয়া, একই কনসেপ্ট, একই সূত্র, হয়ে যাবে অঙ্ক। ঠিক আছে, তাহলে আমি কি শিখেছিলাম? প্রথমে আমাকে বই মূল্য বের করতে হবে। তো বই মূল্যের সূত্র কি শিখেছিলাম? বিক্রয় থেকে যেহেতু ক্ষতি আছে, এবার ক্ষতি থাকলে কি করব ভাইয়া? যোগ করব, তাই না ভাইয়া? ক্ষতি থাকলে যোগ করব। তাহলে বিক্রয় আছে কত? 2,20,000 টাকা। ক্ষতি যেহেতু আছে, যোগ করব 20,000 টাকা, তাহলে কত হবে? 2,40,000 টাকা। এটা কি বের হলো? বই মূল্য বের হলো। ঠিক আছে, এবার ওই যে আমাদের যে বই মূল্যের একটা সূত্র ছিল, আর একটা সূত্র, সেই সূত্রটা লিখি আমরা। সূত্রটা কি ছিল ভাইয়া? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, এটা ছিল সূত্র। এখন আমরা যদি ক্রয় মূল্যটাকে এই পাশে নিয়ে আসি, হ্যাঁ, ক্রয় মূল্য সমান তাহলে কি হবে ভাইয়া? ক্রয় মূল্য সমান বই মূল্য প্লাস পুঞ্জীভূত অবচয়, তাই না ভাইয়া? তাহলে বই মূল্য আছে কত বলেন? বই মূল্য 2,40,000 টাকা। এই 2,40,000-এর সাথে আমি যোগ করব কি? পুঞ্জীভূত অবচয় কত, সেটা 80,000 টাকা। তাহলে আমার হয়ে যাবে 3,20,000 টাকা। এটাই আমার ক্রয় মূল্য। ঠিক আছে, এই অঙ্কগুলো এমন পরিমাণে প্র্যাকটিস করতে হবে আপনাকে, যাতে করে অঙ্ক দেখার সাথে সাথে কোন কনসেপ্টে প্রশ্ন এসেছে এটা যাতে মাথায় গেঁথে যায়। ক্যালকুলেশন করতে খালি যতটুকু আমার সময় লাগবে, এতটুকু সময় যাতে আমার ব্যয় হয়। তো প্র্যাকটিস করতে করতে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাবেন, যাতে করে প্রশ্ন দেখার সাথে সাথে আমার মাথায় সেট হয়ে যায় যে আমি এটা কোন নিয়মে সমাধান করব। ঠিক আছে, কারণ পরীক্ষার হলে এক্সপেরিমেন্ট করার কিছু নাই ভাইয়া। এই প্রশ্ন যদি পরীক্ষার হলে পড়ে, দেখছেন বারবার এসেছে, এর আগে দেখাইলাম একটু চেঞ্জ করে দিয়েছে, তার মানে পরীক্ষার হলে এই প্রশ্ন রিপিট হয়। যদি রিপিটেড প্রশ্ন আসে, তাহলে ভাই আমার এক্সপেরিমেন্ট করার কিচ্ছু নাই, প্রশ্ন দেখার সাথে সাথে যাতে আমি বুঝতে পারি যে কোন কনসেপ্টে সলভ করতে হবে। রাবি জিএসটিতে যদি 30টা 35টার মধ্যে যদি 7-8টা বা 10টা ম্যাথ দেয়, তার মধ্যে দেখবেন 6-7টা ম্যাথ বিগত সাল থেকে কমন আসবে, 1-2টা হয়তো আনকমন আসবে। ক্লিয়ার? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাইয়া। তাহলে কি বোঝা গেছে ভাইয়া? বলেন তো আমাকে, সবাই কি বুঝতে পেরেছেন এই কনসেপ্টটা? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন কনসেপ্টটা? সে 100 জন লাইভ থেকে যাক আর 200 জন যাক, সেটা আমার ফ্যাক্ট না। 1 জন থাকলেও ক্লাস নিব, 10 জন থাকলেও ক্লাস নিব, ওইটা আমার কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, ওকে, সবাই বুঝছেন? আমি ভাই ওই 2 জন 3 জনও লাইভে ক্লাস করেছে, সেই থেকে আমি ক্লাস নেওয়া পাবলিক, বুঝতে পেরেছেন? তো এগুলো কোনো ফ্যাক্ট না। কে থাকলো না থাকলো, যে থাকছে না সেটা তার ক্ষতি। ওকে ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। ক্লাস শেষে পিডিএফটা পেয়ে যাবেন। সবাই 3 বার করে প্র্যাকটিস করবেন এই ম্যাথগুলো। ওকে, সবাই আপনারা 3 বার করে প্র্যাকটিস করবেন। দেন গত দিনের ম্যাথ, আজকের ম্যাথ প্র্যাকটিস করার পরে যেটা করবেন, মিডিলের সময় আছে, অ্যাকাউন্টিং ক্লাস তো কালকেও নাই, পরশুদিনও নাই। আপনারা গত দিনের ক্লাস, আজকের ক্লাসটার যে ম্যাথগুলো স্লাইডে দেওয়া আছে,
সেই স্লাইডগুলো 2-3 বার করে প্র্যাকটিস করবেন। করার পরে বিসমিল্লাহ বলে যে প্র্যাকটিস বুকটা দেয়া হয়েছে সেই প্র্যাকটিস বুকের ম্যাথগুলো সমাধান করা শুরু করবেন। আমি শনিবারে অবচয়ের উপরে ওই প্র্যাকটিস বুকের যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আপনাদেরকে আমি এখানে নিয়ে এসে সমাধান করাবো, দেন অবচয়ের চ্যাপ্টার শেষ হবে। ওকে ভাইয়া? আউটলাইনে ছিল 2টা ক্লাস, সেখানে অবচয়ের উপরে 3টা ক্লাস দিলাম। ক্লিয়ার? যাতে করে আপনাদের অবচয় নিয়ে কোনো সমস্যা না থাকে। তাড়াহুড়ো করবেন না, একটা জিনিস না পারলে বারবার করবেন, বারবার ক্লাস করবেন, কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। মনে রাখবেন পড়াশোনা সহজ না, যারা কষ্ট করে শিখে তারাই চান্স পায়। আর যারা মনে করে যে চোখের পলকে দেখবো আমার হয়ে যাবে আর পড়া লাগবে না, ভাইয়া পড়াচ্ছে চোখের পলকে দেখবো হয়ে যাবে, তাহলে ভাইয়া ওইভাবে পড়াশোনা করলে হবে না। কারণ কষ্ট করেই শিখতে হবে, যারা কষ্ট করে তারাই চান্স পায়। আপনি যদি মনে করেন দেখলাম চোখের পলকে আমার এক দেখাতে মনে থেকে যাবে, ব্যাপারটা এমন না। আপনি পারবেন না, ভুলবেন, বারবার ব্যর্থ হবেন, বারবার পড়তে হবে, কিন্তু হাল ছাড়া যাবে না। এটাই হচ্ছে সফলতার সূত্র। ঠিক আছে? ওই যারা বিশ্বকাপ জিতছে, যারা অলিম্পিকে দৌড় দিয়ে ফার্স্ট হচ্ছে সবাইকে হারাইয়ে, তারা কি ওই একদিন স্বপ্ন দেখেছে যে আমি দৌড় দিয়ে সবার আগে চলে যাব, চলে গেছে? না, দিনের পর দিন তারা ওই দৌড়টাই প্র্যাকটিস করেছে, তাই না? যে আপনার অলিম্পিকে 100 মিটারে ওই 8 সেকেন্ডে 100 মিটার যায়, 9 সেকেন্ডে 100 মিটার যায়, তো এটা কি একদিনে হয়েছে ভাইয়া? একদিনে তো হয়নি, তাই না? তো একদিনে আসলে সফলতা আসে না, বারবার প্র্যাকটিস করতে হবে। সেই কারণে একটা ম্যাথ আপনি বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যেটা করতে আপনার এখন 2 মিনিট লাগছে, মাথায় যখন গেঁথে যাবে বারবার প্র্যাকটিস করতে করতে, তখন দেখবেন ওটা করতে আপনার 20 সেকেন্ড লাগছে, 30 সেকেন্ড লাগছে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে ভাইয়া? তো যাই হোক, বেশি টেনশন করবেন না, সবসময় আছি। অ্যাকাউন্টিংয়ের ম্যাথ আছে, কঠিন ম্যাথ আছে, সহজ ম্যাথ আছে, কঠিন সহজ মিলেই সব কিছু হবে, কিন্তু অধৈর্য হবেন না। যেভাবে আগাচ্ছি আপনাকে সব প্যাটার্ন আমি দেখাই দিচ্ছি, যাতে করে আপনার ঘিজিমিজি না লাগে। আমি যখন শেখাচ্ছি সব কিন্তু এক প্যাটার্নের ম্যাথগুলো একসাথে শেখাচ্ছি। তো এক প্যাটার্নের ম্যাথগুলো যখন শেখা হয়ে যাবে, তারপরে আপনাকে আমি বই প্র্যাকটিস করতে বলছি। বইয়ের মধ্যে কিন্তু এলোমেলো ম্যাথ পাবেন, তখন এলোমেলো ম্যাথেও কিন্তু আপনার একটা কি হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। বোঝা গেছে? তো এইভাবে ইনশাল্লাহ অ্যাকাউন্টিংটা শেষ করব। তো সবাই ভালো থাকেন, আজকে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজকে যেটা হয়েছে, আজকে সব ক্লাসে স্টুডেন্ট কম, কারণ অনেক জায়গায় মনে হয় বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি নাই, নানান প্রবলেমে জর্জরিত সবাই। হ্যাঁ, আমার এখানেও ইলেকট্রিসিটি ছিল না, তারপরে আবার দেখলাম যে আপনাদের ক্লাস শুরু করার আগে আসলো। তো যাই হোক, টায়ার্ড ছিলাম আজকে খুবই। দিনের 4র্থ নম্বর ক্লাস শেষ করলাম আপনাদের ক্লাস নিয়ে। আজকে 4টা ক্লাস নিলাম, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।